আমরা হিস্ট্রি ক্লাস চালু করেছিলাম, দুটো ক্লাস হয়ে গেছে। স্টার্ট করেছিলাম 1885 ইন্ডিয়ান মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। 1885 থেকে কংগ্রেসের এস্টাবলিশমেন্ট দিয়ে আমরা চালু করেছিলাম। তারপরে মেন ইভেন্ট বলতে বঙ্গভঙ্গ পড়েছি অ্যান্ড অনেক কিছু করেছি। আমি না রিক্যাপ করছি, বাট রিক্যাপটা লাস্ট ক্লাসের লাস্ট টপিক দিয়ে করছি। লাস্ট ক্লাসের লাস্ট টপিক তো আমাদের লাস্ট ক্লাসে সুরাট বিচ্ছেদ দিয়ে আমরা পড়েছিলাম, তাই তো? সুরাট বিচ্ছেদ, তো ওই জায়গা থেকে আমি একটু রিক্যাপ করব। তো সুরাট বিচ্ছেদ বা যাই হোক, তো চলে আসছি। তোমরা চাইলে খাতায় একটু নোট করতে পারো বা দেখতে পারো, ওইখান থেকে ধরে তারপরে আমরা আজকের ক্লাসে আবার এগোবো ধীরে ধীরে। চলো। তো ব্যাপারটা হচ্ছে যে 1905 সাল, 1905 সাল থেকে তাহলে শুরু করছি। 1905 সালে আমাদের বঙ্গভঙ্গ হয়েছিল অ্যান্ড বঙ্গভঙ্গের পরবর্তী যে কংগ্রেসের অধিবেশন, তো বঙ্গভঙ্গ হলো কত তারিখে? বঙ্গভঙ্গ হলো 16ই অক্টোবর 1905। অ্যান্ড উই অল নো যে কংগ্রেসের অধিবেশন জেনারেলি কবে হয়? ডিসেম্বর মাসে, লাস্ট উইকে ইয়ারের। হ্যাঁ, তো এই জায়গাটায় যে 1905-এর যে পরবর্তী যে অধিবেশনটা বসবে, নিশ্চয়ই অধিবেশনে তাহলে একদম পুরো মানে গরম থাকবে বিষয়গুলো। গরম এই কারণে থাকবে কেন? বঙ্গভঙ্গ হয়ে গেছে এবং বঙ্গভঙ্গ হওয়ার পরে যে এফেক্টগুলো হতে থাকে ওদের মধ্যে আলাপ আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, কি বিদ্রোহ করা হবে কি হবে না, আন্দোলন হবে কি হবে না, সেগুলো নিয়ে। তো এই 1905 সালের যে অধিবেশনটা বসেছিল, সেটা কোথায় বসেছিল? বেনারসে বসেছিল। কোথায় বসেছিল? বেনারস অধিবেশন। 1905-এ কি হয়েছিল? বেনারস অধিবেশন। 1905-এর যে বেনারস অধিবেশন বসেছিল, তাহলে তুমি অলরেডি ব্যাকগ্রাউন্ডটা তুমি ফিল করতে পারছো যে 1905-এর যে বেনারস অধিবেশন ছিল, এই সময়কার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল বঙ্গভঙ্গের পরবর্তী পর্যায়ে, অর্থাৎ বঙ্গভঙ্গের পরবর্তী পর্যায়ে কেমন হতে পারে। তো এইবার এই সময়টা নিশ্চয়ই তাহলে লোকজন এটাই জিজ্ঞাসা করবে যে কী ব্যাপার, আপনারা কি করছেন? আপনারা তো পিটিশন দিলেন, আপনারা অ্যাপ্লিকেশন জমা দিলেন, তাও বঙ্গভঙ্গ আন্দোলন হয়ে গেল, আন্দোলন বলি বঙ্গভঙ্গ হয়ে গেল, তাহলে আপনারা কি করছেন? তো কেউ বলতে পারবে তোমাদের মধ্যে বঙ্গভঙ্গ হওয়ার পর অ্যাজ অ্যান ইমিডিয়েট এফেক্ট কোন আন্দোলন শুরু হয়েছিল? কেউ বলতে পারবে? স্বদেশীয় বয়কট আন্দোলন। ভেরি গুড, স্বদেশীয় বয়কট। ভালো করে মনে শোনো, স্বদেশীয় বয়কট আন্দোলন। হ্যাঁ, তো এই যে এই স্বদেশীয় বয়কট আন্দোলন, এইবারে স্বদেশীয় বয়কট আন্দোলন নিয়ে কংগ্রেসের মধ্যেই একটা অন্তর্দ্বন্দ্ব চালু হয়ে গেছিল। কংগ্রেসের মধ্যে এবার দু রকমের লোক দেখা যাচ্ছিল। একদল লোক ছিল যাদেরকে বলা হতো নরমপন্থী বা ভাবা হতো নরমপন্থী, আর একদল লোক ছিল যাদেরকে ভাবা হতো কি চরমপন্থী। একদল লোক ছিল নরমপন্থী আর একদল লোক ছিল চরমপন্থী। এই যে স্বদেশীয় বয়কট আন্দোলন হলো, এই স্বদেশীয় বয়কট আন্দোলন নিয়ে এই কংগ্রেসের মধ্যে নরমপন্থী এবং চরমপন্থী এই দু দলের দু রকমের পয়েন্ট অফ ভিউ ছিল। ফার্স্ট পয়েন্ট অফ ভিউ, চরমপন্থীরা কি চাইছিল? চরমপন্থীরা এটা চাইছিল যে স্বদেশীয় বয়কট আন্দোলনকে বাংলার বাইরেও যেন নিয়ে যায়। কি চাইছিল? যে স্বদেশী ও বয়কট আন্দোলনটা, স্বদেশী ও বয়কট আন্দোলন যেন বাংলার মধ্যে সীমাবদ্ধ না থাকে। স্বদেশী ও বয়কট আন্দোলন বাংলার বাহিরে, বাংলার কোথায়? বাহিরেও ওরা স্প্রেড করতে চাইছিল। ঠিক আছে, যেটা এই চরমপন্থীরা চাইছিল না, তারা চাইছিল এটা যেন বাংলার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ঠিক আছে, নেক্সট এই স্বদেশীয় বয়কট আন্দোলনটা যে মাত্রায়, এর যে ইন্টেন্সিটি, মানে কতটা মানে তীব্র হতে পারে, তো সেই ক্ষেত্রে চরমপন্থীদের চিন্তাভাবনা বা চরমপন্থীদের ইচ্ছা ছিল যে বয়কট যখন হচ্ছে সেটা যেন সব রকমের গভর্নমেন্ট সেক্টরের, গভর্নমেন্টের যা কিছু আছে, গভর্নমেন্টের যা কিছু সার্ভিস আছে, ল, স্কুল, কলেজ, সবগুলো থেকে যেন ইটসেট্রা, সবগুলো থেকে যেন ব্যান করা হয়। হ্যাঁ, সবগুলো থেকে যেন বয়কট করা হয়, সবগুলো যেন কি করা হয়? বয়কট করা হয়। কিন্তু এই দল বলছিল যে না, গভর্নমেন্ট সার্ভিস, ল, এগুলোকে বয়কট করো না, আমরা আইন মাফিক কাজ করব, আইনের মধ্যে দিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, এটা চাইছিল।
3 নাম্বার, তুমি ভাবতে পারো যে স্বদেশীয় বয়কট আন্দোলনের কেসে চরমপন্থীরা এই যে আন্দোলনটা ছিল এটাকে একটা বৃহৎ জাতীয় আন্দোলনের রূপ দিতে চাচ্ছিল। জাতীয় আন্দোলনের রূপ জাতীয় আন্দোলনের রূপ দিতে চাইছিল চরমপন্থীরা এটাকে, মানে ওয়ান কাইন্ড অফ এই ফার্স্ট পয়েন্টটা ওরা চাইছিল যেন বাংলার বাইরেও যেন এটা স্প্রেড হয়ে যায়, তারা চাইছিল যে এটা যেন বাংলার বাইরেও স্প্রেড হয়ে যায়, যেন স্বদেশী আর মানে বৃহৎ একটা জাতীয় আন্দোলন রূপ ধারণ করে, কিন্তু এরা আবার সেটাও চাইছিল না। তো এই জন্য এর মধ্যে মানে 1905 সালে যে বেনারসের অধিবেশন হয়েছিল, বেনারসের যে অধিবেশন কংগ্রেসের, সেখানে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ হওয়ার জন্য ওদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হলো। দ্বন্দ্ব তৈরি হলো। ফলস্বরূপ কি হলো, যে হলো ঠিকই আছে, কিন্তু এই সময় বেনারস অধিবেশনের কে ছিল রে, আমি নিজেই ভুলে গেলাম, কি বলে ওর নাম কি, গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন। গোপাল কৃষ্ণ গোখলে অধিবেশনের যে ছিল, তিনি ছিলেন হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। ইনি নিজেও একজন কি ছিলেন বলতো, নরমপন্থী ছিলেন। তো সেই অর্থে দেখতে গেলে মানে এই বেনারস অধিবেশনের আগে অবধি মানে এখানে আমি বলতে পারি 1885 সাল থেকে তো কংগ্রেস চালু হলো, 1885 থেকে 1905 সাল পর্যন্ত এই সময়সীমাটাকে কংগ্রেসের মধ্যে এটাকে নরমপন্থীদের সময়কাল বলা হয়। এটা পরীক্ষায় আসে, এটা জানতে হবে যে 1885 থেকে 1905। অ্যান্ড তুমি যখন স্টোরিটা বুঝছো, ফিল করছো, তুমি বুঝতেও পারছো যে কখন থেকে ওদের পার্টিশনটা চালু হলো, মানে বিচ্ছেদটা হওয়া শুরু, এখনো বিচ্ছেদ হয়নি, ওদের মধ্যে কেবল মতবিরোধ হলো। এই হয়ে গেল 1905-এর তোমার কি হলো মানে অধিবেশনের ফল। এবং এটার পরে এরা যে চাইছিল যে স্বদেশী বয়কট আন্দোলন বাইরে যাক, এগুলো কিছু হলো না, এগুলো এরা যা চাইছিল তাই হলো। কেন, দেখো তুমি কে ছিল নেতা, গোপাল কৃষ্ণ গোখলে, নরমপন্থী, তো এগুলাকে একটু চাপিয়ে রাখা হলো, এটাই হলো, ঠিক আছে। এবার 1905-এর পর নেক্সট হচ্ছে চলে আসছি আমরা 1906। 1905-এর পরে আমরা চলে আসছি কত সালে, 1906 সাল। 1906 সালে কংগ্রেসের যে অধিবেশনটা হয়েছিল, ঠিক আছে, 1906 সালে কংগ্রেসের যে অধিবেশনটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল, কলকাতায় অধিবেশন হয়েছিল 1906 সালে। এবার বলো 1906 সালে তো কলকাতা অধিবেশন হলো, তো এই এর আগের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? এর আগের ব্যাকগ্রাউন্ড হচ্ছে অলরেডি আমাদের বঙ্গভঙ্গ হয়ে গেছে। অ্যান্ড এই যে এর ঠিক আগের প্রিভিয়াস ইয়ারের যে সভাটা ছিল, সেখানে নরমপন্থী চরমপন্থীদের মধ্যে একটা দ্বন্দ্ব চালু হতে শুরু করলো, হ্যাঁ, যদিও বিচ্ছেদ হয়নি। তো এই সময় এখানে চরমপন্থীরা কি চাইছিল, এই সময় চরমপন্থীরা এটা চাইছিল যে যেন লালা লাজপত রায় অথবা বাল গঙ্গাধর তিলক এই দুজনের মধ্যে যে কোনো একজন এইবারকার মানে কোন সময়কার 1906 সালে যে অধিবেশন হবে সেখানকার যেন সভাপতি হয়। যদি এরা সভাপতি হয় তাহলে চরমপন্থীরা যেটা চাইছে সেটা দিকে বিষয়টা ঝোঁকার চান্স বেশি হয়ে থাকবে, হ্যাঁ। আর নরমপন্থীদের মধ্যে এই সময় দাদাভাই নৌরোজির নমিনেশন করা হয়, কিন্তু আমি আগেও বলেছি যে দাদাভাই নৌরোজির কিন্তু খুবই শ্রদ্ধেয় একজন ব্যক্তি ছিলেন। তাকে নরমপন্থী বলো চরমপন্থী বলো সব মানুষই তাকে ভালোবাসতেন। তাই এই সময়ের মতো 1906 সালে, হ্যাঁ, কে সভাপতি হলো, দাদাভাই নৌরোজি সভাপতি হলো। কিন্তু যাকে শ্রদ্ধা তো মানুষ এমনি করে না, নিশ্চয়ই উনি বিষয়গুলো বোঝেন, উনি নিউট্রাল থাকার চেষ্টা করেন, ওয়াইজ তিনি, হ্যাঁ, সেই জন্যই তাকে রেসপেক্ট করে। তো যদিও বা নরমপন্থীদের মধ্যে থেকে সভাপতি হলো, কিন্তু চরমপন্থীদের যে একটা দাবি ছিল, চরমপন্থীদের কি দাবি ছিল, যে ওরা স্বরাজ্য এখন থেকে
স্বরাজ্য নিয়ে তাদের হচ্ছে দাবি দেওয়া, মানে নিজেরাই রাজত্ব করবে, মানে ভারতের ওপরে স্বরাজ্যর যে দাবি, যেটা ইংরেজরা দিতে চাচ্ছিল না, সেটা হবে ওদের মেন লক্ষ্য। হ্যাঁ, তো তাহলে তাহলে তোমাকে যদি বলি যে স্বরাজ্য, হ্যাঁ স্বরাজ্য যে দাবি দাওয়াটা, হ্যাঁ সেটা কোন অধিবেশন থেকে চালু হয়েছিল, তাহলে বলতে হবে 1906 সালের কলকাতা অধিবেশনে। সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। ঠিক আছে, কথা বোঝা গেল? মানে দাদাভাই, এই স্বরাজ্যের দাবিটা কাদের ছিল? স্বরাজ্যের দাবি কিন্তু চরমপন্থীদের ছিল, এই চরমপন্থীদের ছিল। কিন্তু দেখো, নরমপন্থীর নেতা হওয়া সত্ত্বেও দাদাভাই নৌরোজি কিন্তু সেটাকে সাপোর্ট করেছিলেন। ঠিক আছে, এইবার এইবার দেখো, পরপর দুবার কিন্তু চরমপন্থীরা কিন্তু চেয়েও তাদের কিন্তু দিতে পারেনি, মানে নেতা হবে সেটা কিন্তু দিতে পারেনি। এবার আসলো থার্ড টাইম ইন দ্য সেন্স বঙ্গভঙ্গের পরের থার্ড টাইম যে হচ্ছে, এবার আসলো 1907 সাল। 1907 সালে দেখবো আমার নোটের মধ্যে লেখা আছে, 1907 সালে অ্যাকচুয়ালি অধিবেশনটা হওয়ার কথা ছিল নাগপুরে অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু নাগপুরে অধিবেশনটা হয়নি। লাস্ট মোমেন্টে নাগপুরে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। ক্যান্সেল করে সেটা কোথায় করা হয়েছিল? সুরাটে অধিবেশনটা করা হয়েছিল। সুরাটে অধিবেশন করা হয়েছিল 1907 সালে। তো এইবারও 1907 সালের অধিবেশনটাতেও চরমপন্থীরা কি চাইছিল? চরমপন্থীরা এটা চাইছিলেন যে নেতাটা কে হোক, আইদার লালা লাজপত রায় হোক অথবা বাল গঙ্গাধর তিলক, এই দুজনের মধ্যে কেউ একজন হোক। কিন্তু নরমপন্থীরা এটা ভালো করে জানতেন যে যদি চরমপন্থীদের মধ্যে থেকে যদি কেউ নেতা হয়ে গেল, তাহলে মানে অ্যাকচুয়ালি কি নরমপন্থীরা কি নরমরা ডাইরেক্ট কোনো গন্ডগোল মারামারি বলছে না, আইনের মধ্যে থেকে কাজ করবো, মানে না ল অ্যান্ড অর্ডার নিজের হাতে নিব না। ও ভয় পেত। ওরা ভয় এই কারণে পেত যে ওরা ভাবছিল যে যাই হোক তাই হোক, আমরা তো আমাদের কথাগুলো অন্ততপক্ষে ব্রিটিশদের কাছে পৌঁছতে তো পারছি। যদি বেশি তেড়িবেড়ি করি, দেখা গেলো ব্রিটিশরা আমাদের কথাই শুনলো না, আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিলে এগুলো। কিন্তু চরমপন্থীরা এটা ভাবছিল যে আরে কথা পৌঁছানোর লাভ কি? যদি কথা পৌঁছানোর পরে যদি কথা নাই শোনে, কথা যদি নাই মানে, তাহলে আমার কথা পৌঁছানোর থেকে না পৌঁছানো ভালো। এবার নরমপন্থীরা কোনোভাবেই চাইছিল না, মানে দুই দলই চাইছিল যে আমাদের দল থেকে, মানে নিজেদের দল থেকে যেন হোক। হ্যাঁ, তো এই গন্ডগোল করতে করতে লাস্ট মোমেন্টে নাগপুর ক্যান্সেল করে সুরাটে করা হলো। সুরাটে কেন? কারণ তখনকার একটা এরকম নিয়ম ছিল ওদের মধ্যে যে যে জায়গায় হচ্ছে তোমার অধিবেশন হবে, সেখানকার লোকাল কেউ হচ্ছে তোমার হবে না, কি বলে ওটাকে, নেতা হবে না। তো নাগপুরে যদি হতো, তাহলে দুবার থেকে হয়নি, তো লালা লাজপত রায় বা বাল গঙ্গাধর তিলক একজন হয়ে যেত। যেই সুরাটে আসলো, ওরা লোকালের জন্য ওখান থেকে ওদের ক্যান্সেল হয়ে গেল, এবং তার পরিবর্তে নরমপন্থীদের মধ্যে থেকে হলো কে রাসবিহারী ঘোষ। মাইন্ড ইট, রাসবিহারী ঘোষ। আজকে আমরা আরো যখন কিছু পড়বো, ঘোষের নিচে আন্ডারলাইন করলাম, হ্যাঁ পড়বো যে রাসবিহারী ঘোষ একজন আর রাসবিহারী বোস কিন্তু আরেকজন আছে। ঠিক আছে, তো রাসবিহারী বোস সম্পর্কে অনেকে জানো। তো রাসবিহারী যে ঘোষ, তার কোনো কাজকাম ছিল না। তাকে মনে রাখা যদি এরকমই হয় যে 1907 সালের সুরাট অধিবেশন, বা যে অধিবেশনে নরমপন্থী চরমপন্থীরা বিচ্ছেদ ঘটলো, সেই অধিবেশনের নেতা কে ছিলেন, সেই অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন, সভাপতি কে ছিলেন, তারই উত্তর হবে রাসবিহারী ঘোষ। ঠিক আছে, তো এই হয়ে গেল সুরাট বিচ্ছেদ। অ্যান্ড সুরাটের সময় এই গন্ডগোল হবে, তারপর তুমুল গন্ডগোল বাঁধে, এবং তারপর থেকে নরমপন্থী আর চরমপন্থী বিচ্ছেদ ঘটে গেল, আর কংগ্রেস দুটুকরায় বিভাজিত হয়ে গেল। কথা বলা গেল। এইবার বলো, এই যে সুরাট অধিবেশন হলো, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সুরাট অধিবেশন কত সালে হয়, কেন হয়, এগুলো সেগুলো, হ্যাঁ কি হয়েছিল না হয়েছিল এগুলো। এবার আমাকে বলো তো, এই সুরাট বিচ্ছেদ যে হলো, এই সুরাট বিচ্ছেদে সবচেয়ে বড় ফায়দা কার হবে বলো? ইংরেজদের। স্যার, ওয়াও, ভেরি গুড। সবচেয়ে বেশি ফায়দা ইংরেজদের। হ্যাঁ, মানে যত নিজেদের মধ্যে মারামারি করবে, যত নিজেরা সেপারেট হবে, তত ইংরেজদের। ওই যে কারজন আসার সময় দেখেছিল না যে সবাই স্বদেশী আন্দোলন করছে, আরে ভাই এদের মধ্যে তো ভালোই মিল আছে, স্বদেশী আন্দোলন করছে, তো চল কিছু একটা করি যেন এরা নিজেদের মধ্যে মানে কামড়াকামড়ি করে, নিজেদের মধ্যে মারামারি করে যেন সময় নষ্ট করে, তাহলে আমাদের কাজটা আরো ইজি হয়ে যাবে।
তো ইংরেজদের সুবিধা হলো, বাট এই বিষয় নিয়ে ইংরেজদেরকে আমি একটু পরে আনবো। ইংরেজরা এই সময় কী করছে, পিকনিক করছে না খাচ্ছে, নাকি ফেসবুকে এই সমস্ত ঘটনাগুলো দেখে হাহা রিয়াক্ট দিচ্ছে, সেগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, কারণ ওরা তো ফেসবুকে এখন আপলোড করবে কংগ্রেস থেকে যে এই যে বিচ্ছেদ হয়ে গেল, তো সেটা দিয়ে হাহা রিয়াক্ট কে দিবে, কার্জন দিবে, ইংরেজরা দিবে। তো সেটাই হচ্ছে বক্তব্য। তো সেটা তার পরে আসছি ইংরেজরা কী করছে। এর পরবর্তী এখানে প্যারালে আরেকটা ঘটনা আছে, তোমাদের যে নোটসগুলো দেওয়া আছে দেখো, আমাদের আছে মুসলিম লীগ, বার করে দেখো না, ওখানে আছে মুসলিম লীগ। মুসলিম লীগের মনে হয় দুটো আছে, ওটা ভুল করে হয়ে গেছে, দুটোর মধ্যে একটাই আছে। এই যে এরকম দেখো আছে, মুসলিম লীগ আছে, এই যে মুসলিম লীগ। হ্যাঁ, মুসলিম লীগটার এটার উপরে তুমি 7 নাম্বার নাম দাও, 7। মুসলিম লীগের এটার উপরে 7 নাম্বার নাম দাও। ইনফ্যাক্ট এই যে মুসলিম লীগটা যে আছে, এর পেছনে দেখো একটা ম্যাপের মতো আছে, সেটা থাক। হ্যাঁ, সেটা থাক। আমার মনে হয় তোমাদের নোটসে মানে আরও একটা এরকম পড়ে চলে গেছে দুটো, তো আইদার এটাকে রিজেক্ট করে দাও বা এটার উপরে 7 লিখে নাও, ঠিক আছে? তো মুসলিম লীগ নিয়ে এবার আমরা কথা বলবো, ঠিক আছে? মুসলিম লীগ, চলো তাহলে আমি হেডিং দিচ্ছি এবার মুসলিম লীগ। লাস্ট ডে সুরাট অধিবেশনটা লাস্টে আমার মনে পড়ছিল যে আমি অত ভালো করে বলতে পারিনি, আমার ইচ্ছা করছিল না আর বলতে। হ্যাঁ, তো সেই জন্য আজকে সুরাট অধিবেশন বা আগে যেগুলো সেগুলো একটু ভালো করে বলে দিলাম, বলে দিয়ে এবার চলে আসছি মুসলিম লীগে। তো মুসলিম লীগ যদি আমরা পড়ি, মুসলিম লীগ পড়তে গেলে এবার তোমরা একটু নোট করো। হ্যাঁ, নোট করছো তোমরা নাকি শুনছো শুধু? হ্যাঁ স্যার করছি। তো মুসলিম লীগ যদি তোমরা পড়ো, তো মুসলিম লীগ পড়তে গেলে যার কথা সবার প্রথমে মনে করতে হবে বা তার নাম হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। প্লিজ রাইট স্যার সৈয়দ আহমেদ খান। এই তোমরা কেউ বলতে পারবা এর নাম কোথায় পড়েছিলাম? এর নাম কোথায় পড়েছিলাম? এর আগে একবার পড়েছিলাম, আমি বলেছিলাম যে পরে বলবো এর ব্যাপারে। বলতে পারবা? স্যার কংগ্রেসের যে 4th সেশন হয়েছিল ওখানে বিরোধিতা করেছিলেন উনি না? ভেরি গুড। জর্জ হিউল ছিল না? হ্যাঁ, জর্জ হিউল ছিল না, প্রথম যে ইংরেজ হ্যাঁ সভাপতি জর্জ ছিল, তখন ওই সময় স্যার সৈয়দ হ্যাঁ আহমেদ খাঁ বিরোধিতা করেছিলেন। ঠিক, তখন বিরোধিতা করেছিলেন। এবার বক্তব্য হচ্ছে যে বিরোধিতা তো অনেকেই করতে পারে, তো স্যার সৈয়দ আহমেদের খানটা ওখানে উল্লেখযোগ্যভাবে আমরা লিখেছি কেন? কারণ স্যার সৈয়দ আহমেদ খানের সাথে, স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু মুসলিম লীগ এস্টাবলিশ মানে ডাইরেক্টলি করেনি, মানে এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা বলছি। মানে মুসলিমের লীগের যা কিছু আছে স্টার্ট হচ্ছে স্যার কি দিয়ে? সৈয়দ আহমেদ খান দিয়ে। এই সৈয়দ আহমেদ খান কে ছিলেন? সৈয়দ আহমেদ খান ছিলেন যে মুসলমানদেরকে যে পৃথক জাতি হিসেবে দেখার যে ধারণা, কি বলছি কালো পেনটা গেল কোথায়? হ্যাঁ, আমি উপরে লিখছি মুসলমানদের বা মুসলিমদের পৃথক জাতি হিসেবে দেখার ধারণা প্রথমবার পোষণ করে কে বলো তো? প্রথম মানে আলাদা ভাই, যেটা পরে তুমি আরো এর রিফ্লেকশন পাবা কার মধ্যে জানো তো? মোহাম্মদ আলী জিন্নার মধ্যে। জিন্না যেরকম এক পায়ে মানে একই ওর মোটো, কি মোটো বলো তো? আমার পাকিস্তান চাই, আমার মুসলমান ভাইদের আলাদা আমার একটা কান্ট্রি চাই। তো সেটা তো এই যে ধারণাটা যে মুসলিমদের আলাদা পৃথকই হতে লাগবে, সেটা সবার ফার্স্টে কে দিয়েছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। এই সৈয়দ আহমেদ খান কে ছিলেন যদি তার পার্সোনাল বলা হয়, পার্সোনাল যে মানে পার্সোনালিটি কী ছিলেন, তার পার্সোনাল কী ছিল? তো ইনি ছিলেন হচ্ছে একজন দার্শনিক ছিলেন ও সাথে মুসলিম সমাজ সংস্কারক ছিলেন। সে তো সমাজসেবী এখনকার দিনে সবাই, মুসলিম সমাজ সংস্কারক ছিলেন। তিনি কি বলতেন বলতো? তিনি চাইতেন যে মুসলিমরা যেন শিক্ষিত যেন হয়, তার একটা ইয়ে ছিল, মুসলিমরা যেন শিক্ষিত হয়। আর একটা কথা
শিক্ষিত হয়, আর একটা কথা বলছিল যে ব্রিটিশদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বলেছিল। ব্রিটিশদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, বজায় রাখতে বলেছেন। ব্রিটিশদের সুসম্পর্ক বজায় রাখতে তিনি বলেছিলেন। তাহলে তোমাকে যদি এবার একজন কেউ প্যারাগ্রাফ লিখতে বলে যে ভাই তুমি হচ্ছে সম্পর্কে প্যারাগ্রাফ লেখো তো, কি নামের, সৈয়দ আহমেদ খান সম্পর্কে, তাহলে তুমি কি বলবা? তাহলে তুমি বলবা যে সৈয়দ আহমেদ খান যিনি ছিলেন মুসলিমদের পৃথক জাতি হিসেবে দেখার প্রথম যে ধারণা সেটা তিনি দিয়েছিলেন, দার্শনিক ছিলেন, মুসলিম সমাজ সংস্কারক ছিলেন। হ্যাঁ, তবে এটা ঠিক ছিল যে তিনি মুসলিমদেরকে শিক্ষিত করার জন্য অনেক চেষ্টা চরিত্র করছিলেন। হ্যাঁ, আরও বলেছিলেন যে ব্রিটিশদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, ব্রিটিশদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তিনি ইংরেজদের যে অফিসগুলো ছিল, তো গভর্নমেন্ট যে অফিসগুলো, সেখানে তিনি একটা ক্লার্কের কাজ করতেন। অ্যান্ড খুবই বিশ্বস্ত ছিল ইংরেজদের। হ্যাঁ, মানে পাঁচ আটা যাকে বলে, বুঝতে পারলে তো? যা বলবে মানে ইভেন ইংরেজদের পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে খুবই, বলে না ওটাকে কি, বাংলাটা মনে পড়ছে না, হিন্দিটা মধ্যে বাফাদার, মানে ইংরেজদের বাফাদারও। হ্যাঁ, কথা বুঝলা? লয়াল, ভেরি লয়াল। হ্যাঁ, ও খুব লয়াল ছিল ইংরেজদের জন্য। হ্যাঁ, এর জন্য যখন এটা হলো তখন এরপরে 1886 সালে, 1886 সাল মানে কি জানো তো? 1885 সালে কি করছিল কংগ্রেস? ঠিক তার এক বছর পরে 1886 সালে তিনি কে, স্যার সৈয়দ আহমেদ খান, মোহামেডান স্পেলিংটা কি জানো? মোহামেডান এডুকেশনাল কনফারেন্স গঠন করেন। কত সালে? 1886 সালে। তিনি এই কথাগুলোও রটান যে 1885 সালে যে কংগ্রেস হয়েছিল না এস্টাবলিশ, তো তিনি এটাও বলেছিলেন যে কংগ্রেসটা হচ্ছে শুধুমাত্র হিন্দুদের তোষামতি করার জন্যই তৈরি করা হয়েছে, সেটা মুসলিম বিরোধী একটা দল কংগ্রেস। কিন্তু অ্যাকচুয়ালি কংগ্রেস সেটা ছিল না, কংগ্রেসের মধ্যে মুসলিম মেম্বারও ছিল অনেক। কংগ্রেস হচ্ছে একটা মানে শুধু দেশ সংক্রান্ত বিষয় নিয়ে, হ্যাঁ, জাতীয় স্তরে কাজ করার জন্যই কংগ্রেস তৈরি হয়েছিল। তো এই ভুল ধারণাগুলো এই লোকটা খুবই ভালোভাবে পুট করেছিল, এত ভালোভাবে পুট করেছিল যে ভুল ধারণাটা এখনও মেটানো যায়নি। হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, গঠন করেন। হ্যাঁ, এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে তার মানে কি বলতো, আমি তোমার ব্যাকগ্রাউন্ড বলছি, মুসলিম লীগই না, মানে যেটা মুসলিম লীগ এখন আমরা বলছি সেটা আসলে মুসলিম লীগ ছিল না, সেটা ছিল যে মোহামেডান এডুকেশনাল কনফারেন্স। এটা এডুকেশনাল নাম, দেখছো তো নামের মধ্যে এডুকেশন আছে, তো এটা ওদেরকে শিক্ষা টিক্ষা দেওয়ার জন্য, পড়াশোনা করার বিষয় নিয়ে এরকম হতো। তো এখানে বলা ছিল যে এর মধ্যে কি হবে না, এর মধ্যে কোনো রকমের রাজনীতি জাতীয় কথা বা আলোচনা হবে না। কিন্তু পরবর্তীতে রাজনীতির কথা মানে উঠাতেই হবে, এরকম সিচুয়েশন যখন আসলো, তখন এই মোহামেডান এডুকেশন যে মানে এটা যে ছিল, এটাকেই 1906 সালে 30th ডিসেম্বর, হ্যাঁ, অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন করা হয়, মুসলিম লীগ গঠন করে। অ্যাকচুয়ালি এটা যেটা ছিল ওটার নামই মুসলিম লীগ দিয়ে দেওয়া হলো, মানে এখন থেকে এটা হয়ে গেল। মনে করো একটা সভা বসলো, সভাতে ধরো আমরা আজকে যতজন গ্রুপে মেম্বার আছি, মানে যারা ক্লাস করছি ততজনই আমরা এখানকার মেম্বার ছিলাম। তো একদিন মিটিং ডাকা হলো, মিটিং ডেকে বললো দেখো ভাই, আমাদের তো এটা শুধু এডুকেশনালের কাজের জন্য তৈরি করা হয়েছিল, এখানে কিন্তু আমরা যা দেখছি অবস্থা পরিস্থিতি, আমাদেরকে একটা রাজনৈতিক আলোচনাও এখানে করতে হবে, কিন্তু আমাদের তো প্রোফর্মাতে ছিল এটা যে রাজনীতির কোনো আলোচনা করা হবে না, তাই এটাকে একটু এডিট করা হোক, একটু মডিফাই করা হোক, এটাকে হচ্ছে রাজনীতির
যেন আলোচনা করা যেন হয়। যেহেতু রাজনেতা সেই জন্য এডুকেশনাল এগুলাকে তুলে দিয়ে নামটা তুলে দিয়ে নতুন নামকরণ করা হলো অল ইন্ডিয়া মুসলিম লীগ। এটা ব্যাকগ্রাউন্ড বললাম। যদি কেউ বলে যে মুসলিম লীগের আগে কোথা থেকে এসছে, তাহলে মোহামেডান এডুকেশনাল কনফারেন্স থেকে এসছে। অ্যান্ড এই যে অল ইন্ডিয়া মুসলিম লীগ যে গঠন করে, এটার নাম কে দিয়েছিল? এটার নাম দিয়েছিল, লেখো, নাম দিয়েছিল নবাব খাজা সলিমুল্লাহ বাহাদুর। নবাব খাজা সলিমুল্লাহ বাহাদুর। এটার নাম যেরকম যেরকম বলো তো, কংগ্রেসের নামকরণ কে করেছিল মনে আছে? কংগ্রেসের নামকরণ কে করেছিল মনে আছে? দাদাভাই নওরোজি স্যার। দাদাভাই নওরোজি করেছিল না? হ্যাঁ, তো সেরকমই এই অল ইন্ডিয়া মুসলিম লীগের নামকরণ কে করেছিল? নবাব খাজা সলিমুল্লাহ বাহাদুর। যদি তোমাদের এটা যদি তুমি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো, হ্যাঁ স্ক্রিনশট নিতে পারো, বা লেখা যদি হয়ে গেছে তো ভেরি গুড। আমি একটু মুছবো এবার এটাকে। আমি কিন্তু খুব একটু স্লো পড়াচ্ছি, একটু ডিটেলসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যেন মানে টেন্ডেন্সিটা এটা যেন বুঝেও যাও, প্লাস ক্লাস করতে করতে যেন অর্ধেকের বেশি পড়া যেন মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্যই এইভাবে করে একটু করছি। পুরো বুঝে গেলে। এবার এই পেছন দিকে দেখো, এখানে একটা ম্যাপ আছে, দেখতে পাচ্ছ? এখানে একটা ম্যাপ আছে। তো এই ম্যাপটাকে আমি তোমাদের সামনে একটু তুলে ধরছি। না, ম্যাপের মধ্যে দেখো ওই যে লেখা আছে, দেখো এরকম করে লেখা আছে না, ফাউন্ডেড অন কি? ফাউন্ডেড অন হচ্ছে কি নাম? ফাউন্ডেড অন হচ্ছে 30th ডিসেম্বর 1906। আর ফাউন্ডেড অ্যাট কোথায় গঠন হয়েছিল? ঢাকা। কোথায় গঠন হয়েছিল ভাই? ঢাকাতে গঠন হয়েছিল। হেডকোয়ার্টার কোথায় ছিল? হেডকোয়ার্টার ছিল স্যার লখনউতে। এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। হ্যাঁ, লখনউতে ছিল। ফাউন্ডার তো অনেকজনের নাম আছে, আমি আর এখানে অতগুলো লিখছি না। বাট প্রেসিডেন্ট কে ছিল? ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন আগা খান III। ফার্স্ট প্রেসিডেন্ট হচ্ছে লেখা আছে স্যার সুলতান মোহাম্মদ শাহ। তো সুলতান মোহাম্মদ শাহ তার নাম তো মনে রাখতেই হবে, বাট খুব বেশি পপুলার হচ্ছে আগা খান III। কিন্তু এখন পরীক্ষার কোশ্চেন কিন্তু একটু অন্যরকমই আসছে। বলছে ওই যে মেম্বারসগুলোর নাম আছে না, খ্বাজা সালিমুল্লাহ, ভিকারুল মুল্লাক, সৈয়দ আমির আলী, সৈয়দ নাবিদুল্লাহ, এদের যে নামগুলো আছে, এই নামগুলো এই কারণে মুখস্থ রাখতে হবে, কারণ এখন না কোশ্চেন আসে এইভাবে যে বলে দিলে এদের মধ্যে কে মুসলিম লীগের ফাউন্ডার মেম্বার ছিল না। ঠিক আছে, ফাউন্ডার মেম্বার ছিল না, তো তখন এদের নামটা মনে রাখতে হবে। বাট ফাউন্ডার মেম্বার ছিল নার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, পাশে দেখবো ওখানে লেখা আছে জিন্না কিন্তু মুসলিম লীগের যখন এস্টাবলিশড হয়েছিল, ওর কিন্তু জিন্না মুসলিম লীগে জয়েন করেছিল 1913 সাল থেকে। আর এটা এস্টাবলিশ কত সালে হয়েছে দেখো? 1906। মানে যখন শুরু হয়েছিল তখন কিন্তু জিন্না ছিল না। জিন্না পার্টিসিপেট করে, ইনক্লুড হয় 1913 থেকে। অ্যান্ড 1913 থেকে হওয়ার পরে ও একটা মেন ভূমিকা ওই গ্রহণ করবে আর কি। তো কথা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এদের অবজেক্টিভ কী ছিল, মানে কি চাইছিল মুসলিম লীগরা? বলো তো, মুসলিম লীগরা যে গঠন হলো, তুমি দেখো এইটুকু আলোচনা থেকে বুঝতে পারো মুসলিম লীগকে কি এটা চাইছিল যে দেশকে পরাধীনতা থেকে স্বাধীনতার দিকে নিয়ে যাবো, বা দেশের জন্য কিছু করতে চাইছিল, এরকম কিছু চাইছিল কি? সবার জন্য কিছু করতে চাইছিল কি? কি করতে চাইছিল বলো? স্যার মুসলিমদের এডুকেট করতে চাইছিল, এবং শুধু মুসলিম সংক্রান্ত বিষয়ে। হ্যাঁ, মানে ব্রিটিশদের তোষামতি করবে। ওখানে তো এই সৈয়দ আহমেদ খাঁ কিছু কিছু বই লিখেছিল, এবং সে তো এটাও বলছিল যে যদি মুসলিমদেরকে ইন্ডিয়ায় থাকতে হয় তাহলে পরে ব্রিটিশদের তোষামতি করে ব্রিটিশদেরকে ইন্ডিয়াতে রাখতে হবে। ব্রিটিশ যতদিন এরকম বলেছিল, একটা বইও লিখেছিল যে এর যদি ব্রিটিশরা ভারতে থাকে তাহলে মুসলিমরা ভালো থাকবে। যেটা আর বলছি না, যেটা আমাদের প্রিভিয়াস যে মুখ্যমন্ত্রী ছিল যেরকম করছিল সেরকম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মুসলিম লীগ হয়ে গেল। তো পরবর্তী জিনিসে আসার আগে আমরা একটু রিক্যাপ করে নিই
আমরা এখনো পর্যন্ত কি কি শিখলাম? আমরা এখানে মেইনলি 3টা জিনিস দিয়ে চালু করেছি। হ্যাঁ, তো প্রথমে করলাম হচ্ছে 1905 সালের অধিবেশন কলকাতা। কোথায় হয়েছিল 1905 সালের অধিবেশন বলো তোমরা, এবার একটু মুখ চালাও। 5 সালের অধিবেশন হয়েছিল স্যার বেনারসে হয়েছিল। আর সেই অধিবেশনের হচ্ছে হ্যাঁ, সেই অধিবেশনের কে ছিল, কি নাম ওর, আরে সভাপতি কে ছিল? এর সভাপতি ছিল হচ্ছে গোপাল কৃষ্ণ, সভাপতি ছিল গোপাল কৃষ্ণ গোখলে ছিল। রিক্যাপ করছি আমরা, গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন 1905 সালের, মানে পরবর্তী বঙ্গভঙ্গ পরবর্তী 1906। এখান থেকে মেন ওই সমস্যাটা চালু হয় নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে। চরমপন্থীরা এটা চাইছিল যে যে স্বদেশী আর বয়কট আন্দোলন যেন সর্বব্যাপী হয়, একটা জাতীয় আন্দোলনে রূপান্তরিত হয়, কিন্তু এরা সেটা চাইছিল না। অ্যান্ড আমি তোমাকে একটু এটা যখন রিক্যাপ হচ্ছে, তোমরা ওই সুরাট অধিবেশনের যে পেজটা আছে, মানে 6 নাম্বার যেটা দিয়ে রেখেছো, 6 নাম্বার যেটা দিয়েছে তার পেছনটায় আসো। আমি বলছি আমি এখানে একটা চার্টের মতো আছে, দেখো বক্স, ওখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি আমি আমার বোঝার সুবিধার জন্য। মানে এরা চাইছিল যে আরও কি চাইছিল, এই যে চরমপন্থীরা চাইছিল যে গভর্নমেন্ট সার্ভিস বলো, ল, এগুলোতে সব যেন বয়কট হয়। এরা চাইছিল না, এরা চাইছিল না যে গভর্নমেন্ট সার্ভিস বা ল এগুলো বয়কট হোক। এরা চাইছিল যে শুধুমাত্র বয়কট হলেই হবে, ওই যে মদ বয়কট করে দিক আর হচ্ছে বিদেশি জামা কাপড় বয়কট করে দিক, এই দুটো চাইছিল। তো তারপরে তো ওটা কোনোভাবে হলো সাপ্রেস হলো। 1906 সালে হলো কলকাতায় অধিবেশন। অ্যান্ড এখানটায় সভাপতি কে হয়েছিল? দাদাভাই নৌরোজি এখানকার সভাপতি হয়েছিলেন। অ্যান্ড এই অধিবেশনে মেন যে মোটো ছিল সেটা কি ছিল? স্বরাজ্য। বলা হয় যে কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ্যের দাবি রাখা হয়, তো সেটা হচ্ছে 1906 সালে কলকাতা সভাপতি কে ছিলেন? দাদাভাই নৌরোজি। অ্যান্ড দ্য ফাইনাল যেটা 1907, এটা সুরাট অধিবেশনে ফাইনালি ওদের মধ্যে গন্ডগোলটা তীব্র আকার ধারণ করলো। অ্যান্ড নরমপন্থী আর চরমপন্থীর মধ্যে ক্ল্যাশ হয়ে গেল। অ্যান্ড কি নাম ওটার বলো, কংগ্রেস হচ্ছে সেপারেট হয়ে গেল। কংগ্রেস আবার মিল হবে কিছু বছর পর, ঠিক আছে। তারপরে আমরা চলে এসেছিলাম স্যার মুসলিম লীগ। এই যে 1907 আছে, এই 1906 এই পয়েন্টটাতেই মুসলিম লীগ আছে। এরপর আমরা পড়লাম স্যার মুসলিম লীগ কত সালে হলো? 1906 সালে হলো। মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে দেখি তো কে উত্তর দিতে পারে। স্যার সৈয়দ আহমেদ স্যার। এই তো এটাই ভুল, এটা ভুল উত্তর। সৈয়দ আহমেদ খান না, এটা ভুল উত্তর। হ্যাঁ, নবাব খাজা সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহ, খাজা সলিমুল্লাহ বাহাদুর। কোথাও কোথাও বাহাদুর থাকে, কোথাও কোথাও বাহাদুর থাকে না। আর প্রেসিডেন্ট কে ছিল? স্যার এটা যদি 1800, হ্যাঁ কি স্যার বললাম এটা যদি 1886 থাকতো, সুলতান মোহাম্মদ শাহ, আগা খান 3। অ্যাকচুয়ালি 1886 এ তো ওটা তো মুসলিম লীগ ছিল না, ওটা তো ওই যে ছিল কি মোহামেডান এডুকেশনাল কনভেন্ট, ওটা মুসলিম লীগ ছিল নাকি? আগা খান 3 এর ভালো নামটা হচ্ছে স্যার সুলতান মোহাম্মদ শাহ। স্যার সুলতান মোহাম্মদ শাহ, ঠিক আছে। এই ছিল মুসলিম লীগ। আর মুসলিম লীগ নিয়ে আর অত কিছু পড়ার দরকার নেই, হয়ে গেল, ঠিক আছে। এবার চলে আসছি পরবর্তী জিনিসে। তো আমি মনে আছে প্রথম দিন বলেছিলাম একটা ওয়াটার কালার একটা কনসেপ্ট দিয়েছিলাম, আর একটা হচ্ছে ওই রুট বা মাছের কাটার কনসেপ্ট দিয়েছিলাম। তো আমরা না হিস্ট্রিতে অনেক জিনিস আছে, তো দেখবা আমি তোমাকে বলি, দেখবা যে 1906 আমরা আলটিমেটলি 1907 অব্দি পড়লাম। তো আমি বলতে চাইছি কি 1907-এর পর আমি এবার জাম্প দিয়ে না 1911-তে আসবো। তাহলে এই মাঝে কিন্তু পরে যখন, মানে আমি চাইছি না একটা কাঠামো যেন তৈরি হয়, যেরকম কোনো মূর্তি বানাতে গেলে আগে দেখবে একটা বাঁশের কাঠামো করে, তারপরে খড় বেঁধে মাটি টাটিতে, মানে একটা যেন স্ট্রাকচার তৈরি করার মতো তোমার মাথায় যেন একটা কাঠামো যেন তৈরি হয়। তারপরে না তুমি না ফার্দার যদি আরও কিছু পড়ো, মনে করো আমি যতটুকু পড়াচ্ছি তুমি যতটুকু পড়ছো তার বাইরেও কোনো ইভেন্ট পড়ে যাবে, পড়ুক, যেই বলবে না। এবার জানো তো তোমাকে যদি বলা হয় যে 1903 সালের একটা ঘটনা, কথার কথা 1903 সালের একটা ঘটনা কিছু একটা ঘটেছে,
তোমার বলো তো 1903 সালের ঘটনা বলে তুমি কোন জায়গাটা ঢুকো, এর আগে পিছে কি হয়েছিল বলো তো, দেখবা তোমরা সবাই পারবা, বলো তো কি হয়েছিল, বইয়ের পৃষ্ঠার কোন জায়গায় এটা ঢুকাবা তুমি যে ইতিহাসটা পড়ছো। 1903 সালের আগে কি ছিল বলো তো, কিছু একটা মনে পড়ছে কি ছিল? স্যার বঙ্গভঙ্গের সময় 1903 মানে আমি বলতে চাইছি 1902-এ অনুশীলন সমিতি হয়েছিল না, অনুশীলন সমিতি হয়েছিল। আর 1903-এর পর এখানটায় আছে 1905, মানে বঙ্গভঙ্গ। মানে তুমি 1903-এর কোনো ঘটনা বললে তোমার মাথায় যেন এই জায়গাটা যেন আসে যে আচ্ছা 1903টাকে এই দুজনের মাঝখানে আমাকে ঢোকাতে হবে। যে মোমেন্টে তোমার এটা বিল্ড হয়ে গেল, হিস্ট্রি উইল বি ইজি ফর ইউ। তোমাকে আগে এটা তৈরি করতে হবে, সেটাই আমি তৈরি করছি। তো 1907 সাল আমাদের হয়ে গেছে, এবার আমরা চলে আসছি 1911 সাল। তো এর মাঝখানে না 1907 সালের আগে আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল 1909 হচ্ছে মরলে মিন্টো সংস্কার হয়েছিল, মানে আইন চলে এসেছিল, মরলে মিন্টো আইন। তো আইন আমি এখন পড়াবো না, এরকম অনেক আইন আছে যেগুলা মানে একটা জায়গায় পরপর সব আইনগুলো পড়াবো। 1909 সালে আইন হয়েছিল মরলে মিন্টো, তারপরে 1919-এ আসবে, ঠিক আছে? তো এরকম করে আসবে তোমার, তো সেই আইনগুলো আমরা পড়বো। তো 1911-তে চলে আসো, তোমাদের একটা নোট দেওয়া ছিল না, ওই যে ওটা বার করো এবার, আরে দিল্লি দরবার দেওয়া ছিল, দিল্লি দরবারটা পেয়েছো তোমরা নোটটা? প্রিন্ট করো। তো দিল্লি দরবার পরে কত নাম্বার লিখবে এবার, এটা কত হবে তাহলে? 8 নাম্বার, তাই না? দিল্লি দরবার যে পেজটা আছে ওটার উপর 8 নাম্বার লিখে নাও। দিল্লি দরবার কি হয়েছিল, এই সময় ব্রিটেনের রাজা রানী এসছে। তো ব্রিটেনের রাজা রানী এই সময় তো যে কিং ছিল, কিং এর নাম ছিল হচ্ছে জর্জ ফিফথ, জর্জ 5, আর কুইন ছিলেন মেরি, হ্যাঁ রানী মেরি ছিলেন, হ্যাঁ মেরি। এরা দুজন ভারতের সফরে আসবে, মানে রাজা রানী ভারত ঘুরতে আসবে। ঘুরতে আসার জন্য এলাহি কাণ্ড করে ফেলছে। এলাহি মানে এলাহি, রাস্তায় সব ওই রেড কার্পেট পাচ্ছে, এই পাচ্ছে ওই পাচ্ছে, এবং এরকম বলা হয়েছে যে রাজা রানী যে আসবে, এটা তো ওদের আন্ডারে পরাধীন রাজ্য, রাজা রানী আসবে, তাই বাড়িতে যে বলা হয়েছে যে তোরা কিন্তু সবাই আসবি, এখানে উপস্থিত হয়ে আসবি। এবং মানে সবাইকে বলছে, ধরো আমাদের গ্রুপে যারা সবাইকে বলছে, হিমাংশুকে বলছে, হ্যাঁ তারপরে পিহুকে বলছে, গায়ত্রীকে বলছে, আরও যা নেহাকে বলছে, যারা সবাইকে বলছে যে আসবি কিন্তু দেখা করতে রাজা রানীর সাথে গিফট কিন্তু নিয়ে আসবি। যদি গিফট না নিয়ে আসিস তাহলে দেখবি কিন্তু ভালো দামি গিফট নিয়ে আসবি, সোনা রূপা ছাড়ার নিচে যেন কথা না হয়। গিফট নিয়ে আসবি, রানীকে দিবি, রানীকে দেখে হাসবি, মাথা ঝুঁকাবি, চাবি, যেন রাজা রানীদের একটা তোষামতি। এরকমভাবে ডাইরেক্ট ওদেরকে বলা হয়েছিল, কথা বলা গেল। তো এই যে 1911 সালে রাজা রানী ঘুরতে আসবে, তো ঘুরতে আসার ঘটনাকে কি বলা হচ্ছে? দিল্লি দরবার, ঠিক আছে? এই দিল্লি দরবারের সময় রাজা যে আসবে, তো বলা হয় এরকম, তুমি দেখবে নোটসের মধ্যে লেখা আছে, রাজাকে যে মুকুটটা পরানো হয়েছিল না, সেই মুকুটটা মানে রাজা রানীকে যে মুকুট পরানো হয়, তার মধ্যে 6,000-এরও বেশি হীরা মানিক, হ্যাঁ পান্না, সব মানে যা পারছে সব দিয়ে দিচ্ছে, দিয়ে এগুলা তৈরি করেছে। তো এই সময় রাজা রানী আসলো, তোমরা সবাই দেখতে গেলা, গিফটও দিলা, রাজা রানী তো তোমাদের জন্য তো তাহলে কিছু সুখবর দিবে, হ্যাঁ দিবে না? গেল যেন ওরা যখন বাড়ি ফেরত যাবে তখন বলবে আচ্ছা দেখো আমাদের জন্য এত গিফট দিয়েছে, খুবই ভালো কথা। তো বলে তোমরা কি দিলা, তোমরা কিছু খাওয়ালা ওদেরকে নাকি না খাওয়াই চলে আসছো? তো গিফট হিসেবে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা করলো এই রাজা রানী। কি করলো এরা? দুটো গুরুত্বপূর্ণ ঘটনা। ফার্স্ট ঘটনা করলো যে বঙ্গভঙ্গটা যেটা হয়েছিল না 1905 সালে, সেটাকে রদ করে দিল। বঙ্গভঙ্গ রদ, বাতিল করে দিল। বলল যে আমরা যে ডিসিশনটা নিয়েছিলাম বঙ্গভঙ্গ করার, ওটা ভুল হয়েছিল বা ওটা দরকার নাই, আমরা আলাদা নয়, আবার তোমরা এক। তো বলো তো এটা কি ভালো করলো না খারাপ করলো? বলো, কেউ বলো একবার। কি রে, এটা ভালো করলো না খারাপ করলো? খারাপ স্যার, হ্যাঁ ডেফিনেটলি খারাপ করলো। খারাপ মানে কি, ভালো খারাপ আর এখানে ভালো করেনি। মনে হতে পারে যে যেটা চালু করছে বন্ধ করলো, আরে তুই 1911 সালে বললি রদ,
1905 সাল মানে 6 বছর আগে তুই বলে দিয়েছিস, তখন আমি ওখানকার জমি জমা বিক্রি করছি, করি নাই, সব কিছু ঘর বাড়ি ছাড়ে ছুড়ে দিয়ে এখানে চলে আসছি, বা এদিককার লোক এখানে চলে গেছে, তাদের মধ্যে গন্ডগোল মারামারি করে সব শেষ, মার কাট, লোকের জান প্রাণ চলে গেছে। ফিজিক্যাল যে ব্যারাটা ছিল, তুই এখন কি বলছিস ফিজিক্যাল ব্যারাটা তুলে দাও, আর যে মেন্টাল ব্যারিয়ারটা আমাদের মধ্যে তৈরি হয়ে গেলো, হিন্দু মুসলমানদের পুরো গন্ডগোল বেঁধে গেল, সেটাকে কি করবে? এই হলো বঙ্গভঙ্গ রোধ। এবং এরা এবার যখন বিদেশে যাবে, যাই বলে জানো তো ওদের মধ্যে তো গন্ডগোল হচ্ছিল, তো আমরা ওটা মিটাই দিয়ে আসছি, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার করেছিল খুবই গুরুত্বপূর্ণ, কলকাতায় যে আমাদের আগে রাজধানী ছিল না কলকাতা, সেই কলকাতার রাজধানীটাকে শিফট করার কথা বললো দিল্লিতে, শিফট করার কথা বললো দিল্লিতে। মাইন্ড ইট, শিফট দিল্লিতে 1911 সালেই হয়ে যায় নাই, বলা হলো, যেরকম বলেছে আমাদেরকে যে আগামী অক্টোবর মাস থেকে 20% দিয়ে দেওয়া হবে, ঘোষণা হয়েছে আগে, বলা হয়েছে যে জানুয়ারি মাস থেকে 7th পে কমিশন হবে। তো এটা একটা ঘোষণা হয়েছে 1911 সালে যে কলকাতা, কিন্তু যদি বলে যে দিল্লিতে কবে হয়ে গেছিলো, পড়বো আমরা পরে 1931-এ, 1931 সালে গিয়ে দিল্লিতে আমাদের রাজধানীটা আনুষ্ঠানিকভাবে হয়েছিল, এখানে কথা হয়েছিল। তো কথা বুঝতে পারলা কি পারলা না? তো এই হচ্ছে এরকম হচ্ছে ব্যাপার। এবং এটা না সেই একদম সিনেমা জাতীয়, রাজা রানী আসলো, রাজা রানীকে হচ্ছে তোমার মুটুক টুটুক পড়ায় দিল। আর সেই সময় মানে ইংরেজরা কখন এসে, মুঘল সাম্রাজ্যের পরে তো এসছে, তো মুঘল সম্রাটদের যে একটা রীতি রিবাজ ছিল যে রাজা বসে থাকবে আর রানী হচ্ছে, দেখবা ওই সিনেমা টিনেমাতে দেখেছো যে ওদের একটা দোতলা জায়গা থাকে, ওখানে ওপরে কোনো একটা জানলার, ওখানে একটা জানলার মতো থাকে, ওখান থেকে রানী উঁকি মেরে দেখে, বা ওখানে রানী বসে সবার কিছু কথা শুনতে চাইলে শুনলো, এরকম। তো এখানেও কি করেছে যে রানী এসেছিল, কুইন, ওই রানী ওই জানলা দিয়ে মুখ বের করে সবাইকে দেখালো, সবাই সিটি মারলো, বলা ওয়া কি সুন্দর দেখতে, আহা, এরকম সবাই ফুল ছিটালো, সিটি মারলো, এই করলো, গিফট দিল, নিয়ে এলো, লোভিগুলা নিয়ে চলে গেল। কথা বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে কলকাতা থেকে দিল্লি স্থানান্তরের ঘটনা। ঠিক আছে, এবার এই সময় 1911 সাল, 1911 সালে ওই সময় যে গভর্নর ছিলেন, হ্যাঁ, যে গভর্নর ছিলেন তিনি, তার নাম ছিল হার্ডিঞ্জ। কি নাম ছিল? হার্ডিঞ্জ, সবাই লর্ড হার্ডিঞ্জ বলে, ঠিক আছে? তো হার্ডিঞ্জ, কে ছিল? হার্ডিঞ্জ ছিল। হার্ডিঞ্জের কথাটা এই কারণে বলছি, এবার কলকাতা থেকে দিল্লিতে যেই ঘোষণা করে দিল, এবার কাগজপত্র থাকবে না, অফিসের কাগজপত্র, সেগুলা সব মালপত্র বোঝাই করে গাড়ি ফাড়ি করে কোথায় নিয়ে যাবে? কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাবে। ধরো গাড়ি, ঘোড়া গাড়ি করে, গরুর গাড়ি করে, বা যা যা গাড়ি ঠাড়ি আছে, অনেক মালপত্র যাচ্ছে। এই যখন কলকাতা থেকে, এই যখন ভালো করে দেখো, কলকাতা থেকে এই দিল্লিতে যখন এরা রাস্তায় যাচ্ছিল, কথা বুঝলো তো? দিল্লিতে যখন রাস্তায় যাচ্ছিল, এই রাস্তার মাঝখানে বোম মেরেছিল, বোম মেরে একদম হেনস্থা করেছিল রাসবিহারী বোস। এবার কিন্তু ঘোষ না, রাসবিহারী বোস, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। রাসবিহারী বোস বোমা মেরে হার্ডিঞ্জের, কেউ মরেনি, হার্ডিঞ্জ ফার্ডিঞ্জ মরে টরে নাই, কিন্তু খুবই অবস্থা টাইট করে দিছিল। তো এরকম আসে যে কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হচ্ছিল, কিন্তু তখনও কিন্তু দিল্লি আমাদের হয়ে যায় নাই। তো এই সময় এখানে বোম মেরেছিল রাসবিহারী বোস। এই রাসবিহারী বোস, এখানে আমাদের এই টপিকটা শেষ হলো, দিল্লি দরবার। এবং এরপরের যে আলোচনাটা আমরা চালু করব, সেটা এই যে ঘটনাটা বললাম না রাসবিহারী বোস, এটা থেকে সূত্রপাত হবে, ঠিক আছে? হয়ে গেল। এবার দেখো তোমাদের যে নেক্সট টপিকে আমরা যাই। নেক্সট টপিক হচ্ছে তোমাদের দেখো আজকের যে জেরক্সটা দিয়েছিলাম, ওর মধ্যে গদর পার্টি বলে একটা আছে। গদর পার্টি দেখতে পাচ্ছ তোমরা? গদর পার্টি দেখতে পাচ্ছ? তো গদর পার্টির ওপরে তুমি লিখবা কত? গদর পার্টি তাহলে 9 নাম্বার হবে না? নাম্বার 9। গদর পার্টির ওপরে তোমরা লেখো নাম্বার 9। গদর পার্টি পেয়েছ? আরে ভাই, এটা কি খুলে গেল? ওয়েট, গদর পার্টি। তো চলো গদর পার্টিতে আমরা ঢুকি। গদর পার্টিতে কি হয়েছিল না হয়েছে দেখি। এবার চলে আসে গদর পার্টি। গদর পার্টি এর পরে হয়, এর পরে মানে 1911-র পরে। হ্যাঁ, তো 1911 অ্যাকচুয়ালি গদর পার্টি মানে 1913 সাল।
গদর পার্টি মনে রাখতে হয়, গদর পার্টি কত সাল? 1913 না 1911 সাল, ওই সময়টাই 1911 থেকে 13 সাল এরকম। হ্যাঁ, তো এইবার ব্যাপার হচ্ছে, কিন্তু আমি যে কোনো জিনিস পড়ানোর আগে দেখবা তুমি খেয়াল করো, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড সব কিছুরই দিচ্ছি। তো গদর পার্টির ব্যাকগ্রাউন্ডটা কি তোমার জানা খুবই জরুরি। গদর পার্টির ব্যাকগ্রাউন্ড মানে আমরা কিন্তু 1911-তে চলে এসেছি, কিন্তু এই গদর পার্টিটাকে যেরকম এই যে হিমাংশু বোধহয় উত্তর দিয়েছিল, ভুল করলা না তুমি, যে মুসলিম লীগকে প্রতিষ্ঠা করেছিল, তুমি উত্তর দিলা সৈয়দ আহমেদ খান। কেন বললা? কেন আমি তোমাকে আগের থেকে প্রথম থেকে বললাম 1886 সাল থেকে। হ্যাঁ, তো সেরকম এই গদর পার্টির একটা ব্যাকগ্রাউন্ড আছে। প্লিজ রাইট 1904 সাল থেকে। তো লেখো 1904 সালে কি হয়েছিল। 1904 সালে মানে কোন জায়গাটা বলো তো? 1902 সালে অনুশীলন সমিতি, 1903 সালে হচ্ছে তোমার কি ওই যে যুগান্তর দল, মনে পড়ছে যুগান্তর দল, 1906 সালে ঢাকা অনুশীলন সমিতি, 1905 সালে বঙ্গভঙ্গ। এই পিরিয়ডের এই সময়টা ভারতীয়রা বিদেশে মাইগ্রেট হচ্ছিলেন। এই সময় কি হচ্ছিল? ভারতীয়রা আমাদের এখনো আছে না, অনেক ভারতীয়রা বিদেশে যায় না, বিদেশে গিয়ে থাকে যেন ওখানে একটু ভালো মতো থাকতে পারে, নিজের দেশে তো ভালো মতো থাকতে পারে না, সেই জন্য আর কি। হ্যাঁ, ভারতীয়রা বিদেশে, তোমরা আবার সেই তাদের ছবিতে যখন ওখান থেকে দেখে, তাদের ছবিতে আবার বেশি লাইক টাইক দাও। পাড়ার ছেলেটা যদি দেয় তাহলে লাইক টাইক আবার দাও না, তোমরা বিদেশে গেছে, ওরে বাবা, হ্যাঁ বিশাল ব্যাপার, যদিও বিদেশে যাওয়াটা বিশাল ব্যাপারও। হ্যাঁ, যাকে তো ঠিক আছে। ভারতীয়রা কি ছিল? বিদেশে মাইগ্রেট হচ্ছিলেন, কেন মাইগ্রেট হচ্ছিলেন? নিজেদের একটু ভালো থাকবে সেই জন্য। হ্যাঁ, এখানে কোথায় হচ্ছিলেন? বিদেশে তো অনেক জায়গায় হচ্ছিল, কিন্তু সব থেকে বেশি সেখানে দেখা যাচ্ছিল যেটা হচ্ছে ক্যানাডায় হচ্ছিল। ক্যানাডার একটা জায়গা ভ্যানকুভারে হচ্ছিল, যেটা কোথায় ছিল? নর্থ আমেরিকাতে ছিল। যেটা কোথায় ছিল? নর্থ আমেরিকাতে হচ্ছিল। কিন্তু যখন ওরা ভারতীয়দের যখন ওখানে যারা যাচ্ছিল অনেকেই যাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ যারা ছিল শিখ প্রজাতির লোকরা বেশি যাচ্ছিল। শিখ ধর্মের লোকেরা, বেশিরভাগই শিখ প্রজাতির লোকরা বা শিখ ধর্মাবলম্বী লোকেরা যাচ্ছিল, এবং এদের মধ্যে বেশিরভাগ সেনাবাহিনীতে কাজ করতো, ব্রিটিশদের সেনাবাহিনীতে ওয়ার্কিং ছিল। তারা এবার ওখান থেকে কোথায় যাচ্ছিল? বিদেশে চলে যাচ্ছিল। সব জায়গাতেই যাচ্ছিল, কিন্তু খুব বেশি যাচ্ছিল ক্যানাডার ভ্যানকুভার, নর্থ আমেরিকাতে যাচ্ছিল। কিন্তু ওখানে গিয়েও ওদেরকে না অনেক রেসিয়াল ডিসক্রিমিনেশন ফেস করতে হচ্ছিল। রেসিয়াল ডিসক্রিমিনেশন মানে ওই যে কেউ হয়তো বলবে ইন্ডিয়ানসরা কালো, বা গায়ের চামড়া নিয়ে যে ইয়েগুলো হয়। প্লাস শুধু তাই নয়, তো ভারত তো তখন পরাধীন ছিল, তো পরাধীন দেশের কিছু লোক একটা নতুন জায়গায় এসে তাদেরকে তো লোক ভালো চোখে দেখবে না, বলে মানে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। এই রেসিয়াল ডিসক্রিমিনেশন তাদেরকে ফেস করতে হচ্ছিল। এই রেসিয়াল ডিসক্রিমিনেশনের এগেনস্টে, এবং এরা এটা ভালোভাবে বুঝেছিল যে রেসিয়াল ডিসক্রিমিনেশনটা যে হচ্ছে না, তার পেছনে যেটা কারণ, ওই যে চামড়ার কারণ তো আছেই, যাই হোক সেটা ঠিকই আছে, কিন্তু তাছাড়া এই পরাধীনতাটা না এদের মধ্যে একটা বড় একটা কারণ। কথা বুঝতে পারলা তো? তো সেই জন্য ওরা চাইছিল, এরা মানে বিদেশে ছিল, কিন্তু এরাও চাইছিল মনে প্রাণে যে ভারত যেন তাড়াতাড়ি ব্রিটিশ শাসনের থেকে যেন মুক্ত হয়। তো সেই জন্য ওরা বিদেশে থেকেই, এই ক্যানাডার ভ্যানকুভারে থেকেই ওখানেই আন্দোলন চালু করে দিল। যারা আন্দোলন চালু করেছিল তাদের মধ্যে আপাতত আমি দুজনের নাম বলছি, যাদের নাম উল্লেখযোগ্য। একটা ছিল হচ্ছে তারকনাথ দাস, প্লিজ রাইট তারকনাথ দাস। আর একজন ছিলেন জিডি কুমার, আমাদের বালুরঘাটে আছে না জিডি হোন্ডা শোরুম, তো জিডি কুমার। তো বলো তো তোমরা, দেখি মনে আছে নাকি? তো তখনকার দিনে যদি কেউ কোনো প্রতিবাদ বা কিছু করার সাথে সাথে ফার্স্টে কি করবে? পত্রিকা। ভেরি গুড। তো জিডি কুমার একটা পত্রিকা পাবলিশ করলো, যার নাম ছিল হচ্ছে ফ্রি ইন্ডিয়া পত্রিকা। আর তারকনাথ দাস যে পত্রিকাটা চালু করেছিলেন তার নাম ছিল স্বদেশ সেবক।
ওকে, তো এইগুলো আমি কেন ব্যাকগ্রাউন্ড বলছি, ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে তুমি বিষয়গুলো ফিল করতে পারবা। এর মধ্যেও কিছু কিছু শর্ট কোশ্চিন তোমার যদি যখন পড়বা তুমি পরবর্তী অন্য কোথাও আসলে পরে চলে আসবে। ঠিক আছে, কথা বোঝা গেল? এটুকু বুঝলে তো আমরা কি পড়ছি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি পড়ছি গদর পার্টি, যেটা 1911 সালে হয়েছিল, বাট তার গদর পার্টি এস্টাবলিশ পড়ার জন্য আমরা ব্যাক করে চলেছি 1904 সালে। 1904 সাল ওই সময়টা দেখা গেল যে ভারতীয়রা বেশিরভাগই কী হচ্ছিল, বিদেশে মাইগ্রেট হচ্ছিল। এবং কোন জায়গায় মাইগ্রেট হচ্ছিল? জেনারেলি নর্থ আমেরিকা, ক্যানাডার ভ্যানকুভারে যাচ্ছিলেন। তো যারা যাচ্ছিলেন তাদের মধ্যে মেইনলি কারা ছিলেন? শিখ প্রজাতির লোকরা ছিলেন তারা। এবং যারা যাচ্ছেন তাদের মধ্যে শিখ প্রজাতির মধ্যে বেশিরভাগ লোকই আগেই ব্রিটিশ শাসনের অধীনে সেনাবাহিনীতে ওয়ার্কিং অবস্থায় ছিলেন, তারা যাচ্ছিলেন। কিন্তু যখন তারা বিদেশে যাচ্ছে বা চলে গেল, ওখানে গিয়েছিল যে শান্তিতে থাকবো এগুলোর জন্য, তো ওখানে গিয়ে ওদেরকে রেসিয়াল ডিসক্রিমিনেশন ফেস করতে হচ্ছিল। অ্যান্ড এই রেসিয়াল ডিসক্রিমিনেশন যে কারণগুলো ছিল তার মধ্যে একটা সবচেয়ে বড় কারণ ছিল যে ভারত তখন পরাধীন ছিল। তো সেখানকার যে লোকজন ছিল, আরে যতই বিদেশে গেছে কিন্তু ভারতীয়, তো তাদের মধ্যে দেশপ্রেম থাকবে। তো দেশপ্রেমী জন্য তারা বারবারই চাইছিলেন যে যেন আমাদের ভারত যেন স্বাধীন হয়ে যায়, এই ব্রিটিশ শাসনের থেকে যেন মুক্ত হয়। তো সেই জন্য তারা ওখানে থেকে আন্দোলন করতো। এবং তুমি জেনে অবাক হবা বা জেনেছো যে ভারতে যারা অ্যাক্টিভলি যে সমস্ত দলগুলো ইংরেজদের অধীনে, ইংরেজদের এগেনস্টে তোমার আন্দোলন করতো, যুদ্ধ করতো, তাদেরকে কিন্তু এরকম অনেক বিদেশিরা কিন্তু টাকা পাঠাতো, এখনও পাঠায়। এখন আন্দোলন হয় না, কিন্তু দেখো না বিভিন্ন সংস্থা আছে যারা দেশের জন্য কাজ করছে, গরিবদের জন্য কাজ করছে, এডুকেশনের জন্য কাজ করছে, হেলথের জন্য কাজ করছে। দেখবে কোনো পাড়ার একটা দাদা বাইরে বিদেশে গেছে, অনেকদিন ধরে কাজ করছে, সে হয়তো আসতে পারছে না, সে হয়তো কিছু করতে পারছে না, কিন্তু যে দেশপ্রেমটা ওদের মধ্যে এখনও আছে, তারা হয়তো বললো ভাই আমার জন্য, আমি শুনেছি তোমরা এরকম করো, তো একটু দিয়ে দিও, করে দিও, এরকম অনেকেই হেল্প করে। ঠিক আছে, তো এই তারকনাথ দাস আজ ওখানে দিয়ে করলো, তারকনাথ দাস ফ্রি ইন্ডিয়া বলে পত্রিকা করলো, আর এটা কী করলো, স্বদেশ সেবক করলো। ঠিক আছে, কথা এটুকু বুঝতে পারলাম। হ্যাঁ, এরপরে একটা না হঠাৎ করে একটা ঘটনা ঘটলো। এরপরে কিছুদিন পর যে এরপরে ক্যানাডার যে সরকার ছিল না, কোথায় ছিল ক্যানাডার যে সরকার ছিলেন, ক্যানাডার সরকার না এই বিষয় নিয়ে দেখছে যে আরে ভারতীয়রা বেশি বেশি এখানে চলে আসছে আর এখানে এসে আন্দোলন করছে। যাওয়া নিয়ে সমস্যা ছিল না, কিন্তু ওখানে গিয়ে অন্য দেশের ব্রিটিশদের এগেনস্টে আন্দোলন করছে, একটা গন্ডগোলের সৃষ্টি হচ্ছে। তো ক্যানাডার যে সরকার ছিল সেই সরকার বললো কি ভাই আমি এগুলাকে সহ্য করবো না, তোমরা ভাই ক্যানাডা থেকে চলে যাও। এবার আমি একটু পজ মেরে তোমাদেরকে আমি একটা স্ক্রিন শেয়ার করছি। এখান থেকে যদি দেখাতে পারতাম তাহলে তো খুব ভালো হতো। এই যে দেখো, যে এই যে গদর পার্টি যেটা দিয়েছি, এই গদর পার্টির পেছনে দেখো একটা ম্যাপ আছে। হ্যাঁ, এই ম্যাপটা ব্ল্যাঙ্ক ম্যাপ আছে, আমি একটা স্ক্রিন শেয়ার করছি, তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে নিও। ওখানে না ম্যাপটা আমি কিছু পয়েন্টিং করে রেখেছি, সেই পয়েন্টিংটা দেখে তুমি পরে পয়েন্টিং করে নেবা। ঠিক আছে, দাঁড়াও আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ম্যাপটায় দেখো, আমি জুম করছি, দেখতে হচ্ছে ক্যানাডা লেখা আছে আর ইউনাইটেড স্টেট যে লাল কালি দিয়ে ভি লেখা আছে, লেখাটা একটু আবছা। দেখো লাল কালি দিয়ে একটা জায়গায় ভি লেখা আছে, দেখতে পাচ্ছ? ওর ওপরে আছে ক্যানাডা। এই যে দেখো, এই যে রাইট সাইড এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া, এই যে এখানে আছে ইন্ডিয়া। হ্যাঁ, আর এইবার এইখান থেকে এই দিকে আছে হচ্ছে ক্যানাডা। হ্যাঁ, তো এই ইন্ডিয়া থেকে এই ইন্ডিয়া থেকে ম্যাপটাকে বুঝতে পারছো, এই ইন্ডিয়া থেকে এই ক্যানাডা যেত, মানে ইন্ডিয়া আছে ইস্টের দিকে রাইট সাইডে তোমার হাতের, আর লেফটে যে এইখানটায় আসো, এই ক্যানাডা আর ইউনাইটেড স্টেট। দেখো ক্যানাডা একটু গ্রে কালারের হয়ে আছে, আর ইউনাইটেড স্টেটটা হচ্ছে তোমার কি কালারের হয়ে আছে বলো তো? সাদা। আচ্ছা, তোমরা আমার গ্রুপে একটা ছবি দিলাম, আর আমার ব্ল্যাকবোর্ডে হোয়াইট বোর্ডটাও দেখতে পাবো। গ্রুপের ছবিটা দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার ওই ছবিটা খোলো, খুলে তুমি দেখো, আমি বলছি তুমি শোনো। হ্যাঁ, যে গ্রুপের যে ছবিটা আছে, ছবিটার মধ্যে ভালো করে দেখো ইন্ডিয়া কোথায় আছে দেখতেই পাচ্ছ, আর ইন্ডিয়া আছে ডান দিকটায়। এই যে আমি জুম করে দেখাচ্ছি, চাইনা, ইন্ডিয়া, একটু আবছা জেরক্সও তাই। হ্যাঁ, তো ইন্ডিয়া আছে, আর ইন্ডিয়ার এই দিক থেকে বাঁ দিকে দেখো লেখা আছে ক্যানাডাটা একটু গ্রে কালারের আমার ম্যাপের মধ্যে, আর নিচেই আছে হোয়াইট কালারের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দেখতে পাচ্ছ? যেটা আমি লাল কালির ভি পয়েন্ট করেছি, ভি ফর ভ্যানকুভার, বলো না, ক্যানাডার ভ্যানকুভার। তো এখানে ইন্ডিয়ার যারা ছিল তারা হচ্ছে মাইগ্রেট হয়ে বেশিরভাগই ওই ক্যানাডার ভ্যানকুভারে যাচ্ছিল। যে মোমেন্টে
সবই তো ঠিক ছিল, তারকনাথ দাস এরা, তারপরে হচ্ছে যে জিডি কুমার এখানে করছিল, কিন্তু একটা সময় পরে ওই 1905 সাল এই সময় পরে ওই ক্যানাডার যে সরকার ছিল ও এটাকে মানলো না এবং বললো ভাই তোমরা ক্যানাডা ছেড়ে চলে যাও। তো এরা কি করলো, দেখো ক্যানাডার যে ভ্যানকোভারটা আছে, ভ্যানকোভারটা কিন্তু ক্যানাডা আর ইউনাইটেড স্টেটের অলমোস্ট ওর বাউন্ডারির মধ্যে আছে। ওরা কি করলো, যে তাড়িয়ে দিল, ওরা ওই লাল যে ডটটা আছে ওখান থেকে জাস্ট ক্রস করে সাদা একটুখানি এইদিকে চলে আসলো, আর একটুখানি এইটুকু যে ইউনাইটেড স্টেটের মধ্যে ঢুকে গেল, ওখানেই আছে সিয়াটেল। কি বলছি, সিয়াটেল বলে জায়গা আছে, সিয়াটেল ইউএসএতে। আমি কি চেনাতে পারলাম বিষয়টা? ডিজিটাল বোর্ডটা নাই, কিন্তু বুঝতে পারলা কি আমি যেটা বলতে চাইলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কানাডা থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে শিফট হয়ে গেল, তাই তো? হ্যাঁ, শিফট হয়ে গেল। মানে আমি বলতে চাইছি এই যে এরকম আছে না, এবার বোর্ডের দিকে দেখো, বোর্ড দেখো, এরকম আছে না যে এটা ধরো আছে হচ্ছে তোমার ক্যানাডা, আর এই তো হচ্ছে ওদের বর্ডার হচ্ছে এখানটা আছে ইউএসএ, এরকম ছিল না? আর আমি দেখো লিখে রেখেছিলাম এই জায়গাটায় ভি, যে ওকে তাড়িয়ে দিল ওরা এখান থেকে এখানে চলে আসলো, এটা হচ্ছে সিয়াটেল, জাস্ট এখানে চলে আসলো। কথা বুঝলা তো? এইটার কথাই আমি তোমাকে বলছি। এবার তারপরের ঘটনা আমি তোমাকে বলছি। এবার ম্যাপ দেখে একটু বললে না তোমার ফিলিংসটা ভালো আসবে। এইবার 1910-এর জাম্প দিয়ে চলে আসলাম 1904-5-এ। এবার 1910 সালে কানাডার সরকার এদেরকে বহিষ্কার করে। 1910 সালে কি হলো, এবার ফার্দার পড়ছি। এবার কানাডার সরকার এদেরকে, কাদেরকে, এই যে যারা আন্দোলন করছিল এদেরকে বহিষ্কার করেন, ঠিক আছে, বহিষ্কার করে। এবং বহিষ্কার করার জন্য এরা কোথায় চলে আসলো, এরা চলে আসলো সিয়াটেল ইউএসএতে। সিয়াটেল ইউএসএ বুঝতে পারলাম কোন জায়গায়, জাস্ট এখান থেকে এখানে চলে আসলো। যেই সিয়াটেল ইউএসএতে চলে আসলো, যেই সিয়াটেল, কালো পেনটা কই গেল আমার, সিয়াটেল ইউএসএতে চলে আসলো। সিয়াটেল ইউএসএতে যেই আসলো, এবার আসলো হচ্ছে 1911 সাল। পরবর্তী সালে লালা হরদয়াল, এইখান থেকে চালু হচ্ছে গদর পার্টি। লালা হরদয়াল যিনি কে ছিলেন, যিনি ছিলেন আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন লেকচারার। আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, ঠিক আছে, লালা হরদয়াল। হ্যাঁ, লালা হরদয়াল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। তিনি কি করলেন, যুগান্তর নামে একটা সার্কুলার চালু করলেন। কথা বুঝলে? আমি আসছি পরবর্তী বিষয়ে, বাট এটাকে একটু সাম আপ যদি করি, তোমরা লিখে রেখেছো হয়তো, আগেরটা তো মুছে দিলাম। সাম আপ যদি, তাহলে আমরা কি দেখলাম, 1904 সালে, মনে পড়ছে, দেখা যাচ্ছে না, 1904 সালে ভারতীয়রা বেশিরভাগই ওই সময়টা বিদেশে মাইগ্রেট হচ্ছিল। যারা, তাদের মধ্যে কারা ছিল, তাদের মধ্যে বেশিরভাগই শিখ প্রজাতি ছিল, এবং যারা আগে ব্রিটিশের আন্ডারে সেনাবাহিনীর কাজ করতো তারাই যেতে শুরু করলো। কোথায় যাচ্ছিল বলো তো, কোথায় যাচ্ছিল? কোন জায়গায় যাচ্ছিল? কানাডার ভ্যানকুভারে যাচ্ছিল। হ্যাঁ, তো ওখানে গিয়ে থাকছিল, কিন্তু ওখানে গিয়ে ওদেরকে কি ফেস করতে হচ্ছিল? রেসিজম স্যার। হ্যাঁ, রেসিয়াল ডিসক্রিমিনেশন, এগুলো ফেস করতে হচ্ছিল। এবং সেই সমস্ত কিছুকে বিরোধিতা করার জন্য, আন্দোলন করার জন্য কারা আগে আসলো, তারকনাথ দাস ও জিডি কুমার ওখান থেকে আন্দোলন চালু করলো। জিডি কুমার একটা পত্রিকা লঞ্চ করলো যার নাম ছিল ফ্রি ইন্ডিয়া। তারকনাথ দাস একটা পত্রিকা লঞ্চ করলো, তার নাম ছিল কি নাম ছিল, স্বদেশ সেবক।
চালু করলো। কিন্তু তারপরে 1910 সালে দেখা গেল কানাডার সরকার এদেরকে বহিষ্কার করলো, বললো ভাই আমি ঝামেলা টামেলা পছন্দ করি না, তোমরা হয় চলে যাও। তো ওরা কি করলো, জাস্ট বর্ডার ক্রস করে সিয়াটেল ইউএসএ চলে আসলো। সিয়াটেল ইউএসএ এবার 1911 চলে আসলো 1911 সাল। আর আমি কিন্তু ওখানে ছেড়েছিলাম লর্ড হার্ডিঞ্জ 1911 সাল। তারপরে এটা বলছে 1911 সাল লালা হরদয়াল আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যে যে লেকচারার ছিল, যুগান্তর নামে সার্কুলার একটা চালু করলো, ঠিক আছে, যুগান্তর নামে সার্কুলার চালু করলো, ঠিক আছে। এবং এবং এই যুগান্তর নামে যে সার্কুলার ছিল, এই যুগান্তর নামে সার্কুলারটাই এর পরে 1913 সালে 1913 সালে গদর পার্টি নামে খ্যাত হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে গদর পার্টি কত সালে এস্টাবলিশ হয়, তোমার আনসার হবে 1913 সালে। গদর পার্টি কে এস্টাবলিশ করেছিল? হু? অ্যান্সার হবে হচ্ছে লালা হরদয়াল। মাইন্ড ইট। গদর পার্টি মানে কত সাল? 1913 সাল। আমি বলেছিলাম ওখানে 1911 অবধি ছেড়ে দিয়েছিলাম। 1911 যে কোন জায়গায় আমরা লাস্ট স্টোরি ছেড়েছি ওই যে কলকাতা থেকে দিল্লিতে রাস্তায় হচ্ছে নিয়ে যাচ্ছিল, সেই জায়গাটায় ছেড়েছি। আর কেস এস্টাবলিশ করে লালা হরদয়াল। কেন করেছে, কি কারণে করেছে, সেটার তুমি ব্যাকগ্রাউন্ড জেনে গেল, ঠিক আছে। এবং লালা হরদয়াল আমি বলেছিলাম ওই যে কলকাতা থেকে যখন এই যে বলেছিলাম কলকাতা থেকে দিল্লি যখন ট্রান্সফার করছিল, কে করছিল ট্রান্সফার রে? কে করছিল? হার্ডিঞ্জ। রাজা পঞ্চম জোট স্যার। না ও তো স্যার হার্ডিঞ্জ। ও তো দায়িত্ব দিয়েছিল এরা করবে, করবে নাকি? হ্যাঁ, তো হার্ডিঞ্জ নিয়ে যখন যাচ্ছিল তখন বোমাকে মেরেছিল এখানটা। রাসবিহারী বোস। এই ঘটনাটা না এই লালা হরদয়ালের খুব ভালো লাগছিল, ও ইন্সপায়ার হয়ে গেছিল, মানে সেই কাজ করছে। তো ও যে আমেরিকা স্ট্যানফোর্ডে পড়াতো বা কিছু করতো, তো ওইখানকার লোকগুলাকে যার সাথে দেখা হতো, ও রাসবিহারী বোসের এই হিরোইজম যে হিরোইক যে ঘটনাটা, এটা সবাইকেও গল্প করতো যে দেখছো ভাই শের কাবাচ্চা ভাই, ও যে একাই কাঁপায় দিছে। এবং তারপরে কিন্তু রাসবিহারী বোমা টোমা মেরে তেমন কিছু হয়নি, কিন্তু হেনস্থা করছিল। তারপরে কিন্তু রাসবিহারী বোস ওখান থেকে তারপরে জাপানে শিফট হয়ে গেছিলো এরপরে আমি বলছি কেন এদের নেতা হবে রাসবিহারী বোস, পরে আসি, জাপানের কথাটা পরে বলছি। হ্যাঁ, তাহলে এই হলো ব্যাপার। তাহলে তোমাদের তো বুঝতে পারলে যে গদর পার্টি কেন আসলো, কে কি করলো না করলো। আর এই গদর পার্টির যে পত্রিকাটা ছিল না, গদর পার্টির যে পত্রিকাটা ছাপাতো, এটা না খুবই হচ্ছে পপুলার হচ্ছে তোমার হয়েছিল। এবং এই গদর পার্টির হেডকোয়ার্টার কোথায় ছিল? এই যে কে বলেছি, এখানে আরেকটা পয়েন্ট লেখো, হেডকোয়ার্টার ছিল স্যান ফ্রান্সিসকো। কোথায় ছিল? স্যান ফ্রান্সিসকো। ওকে, এই তিনটা পয়েন্ট তোমাকে গদর পার্টির জন্য মনে রাখতে হবে। যারা পড়াশোনা করে তারা শুধু অ্যাজ এ শর্ট কোশ্চেন বা এমসিকিউর মধ্যে এটা পড়ো। গদর পার্টি কত সাল? 1913 সাল। কে করেছে? লালা হরদয়াল। হেডকোয়ার্টার করেছে সান ফ্রান্সিসকো। সেটা তোমার মুখস্থ হয়তো বা থাকে, কিছুদিন পর ভুলে যাবে, কিন্তু এই স্টোরি মনে রাখলে কিন্তু তোমার একটু লং লাস্টিং হওয়ার চান্স বেশি। কথা বুঝলা কি বুঝলা না? ঠিক আছে, ওকে। এবং দেখবা আমার নোটটার মধ্যে খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে। গদর পত্রিকা 1916 সাল, মানে এবার যে পত্রিকাটা এরা চালু করবে সেই পত্রিকাটার নামও কি ছিল? গদর পত্রিকা। এটা খুবই পপুলার হয়েছিল, এত পপুলার সেই সময়কার সময়ে এটা এই গদর পত্রিকা হয়েছিল। গদর পত্রিকা এত পপুলার হয়েছিল যে প্রতি সপ্তাহে উইকলি পত্রিকা ছিল, প্রতি সপ্তাহে 10 লক্ষর বেশি পত্রিকা ছাপাই হতো, ছেপে ছাপা হতো এই যে স্যান ফ্রান্সিসকোতে। সেখান থেকে গোটা পৃথিবীতে যত ভারতীয় যারা ছিল তাদের কাছে যেত, এমনকি রাশিয়া পর্যন্ত যেত, রাশিয়াতেও যেত। কথা বুঝতে পারলো তো? এত এটা স্প্রেড হতো। এবং ওখানে না এমন কথা লেখা থাকে যে আমার ওই নোটের মধ্যে পাওয়া, যে ভারতে বিপ্লব করার জন্য সাহসী সৈনিক চাই। ও পত্রিকার মধ্যে লিখে দিয়েছে, ভারতে বিপ্লব করার জন্য সাহসী সৈনিক চাই, যার বেতন কি হবে? যার বেতন হবে মৃত্যু। মূল্য কি হবে? শহীদের মর্যাদা। মূল্য হবে শহীদের মর্যাদা। আর পেনশন কি পাবে? পেনশন অ্যাজ এ পেনশন, বার্ধক্য ভাতা হিসেবে পাবে হচ্ছে স্বাধীনতা। এই যে কথাগুলো যে লিখে না ম্যাগাজিনে, এই যে কথাই তো তোমাকে
ইয়ে করে দেবে। কখনো কখনো দেখবে এরকম হয় যে তুমি পড়তে পারছো না, করতে পারছো না, কোনো স্যার তোমাকে এমন কিছু বললো, শুনে মনে হবে কি, আরে হ্যাঁ বাহুবলী সিনেমা দেখতে গেছো, বাহুবলী এমন কথা বলো, দেই ঢুকে যায় খচাখচ সবার গলা কেটে দিয়ে, এরকম মনে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এই হলো গদর পার্টি। তো এই গদর পার্টি আমাদের কমপ্লিট এখনো হয়নি, একটুখানি বাকি আছে, বাট গদর পার্টি কমপ্লিট হওয়ার জন্য আমাকে আরেকটা ঘটনা বলতে হবে। দেখো আমার ওই 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 নোটসের নিচে লাস্ট লেখা আছে কোমাগাতামারু ইনসিডেন্ট। দেখতে পাচ্ছ তোমরা কোমাগাতামারু ইনসিডেন্ট? দেখতে পাচ্ছ তোমরা? আমি 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 লিখছি কি ইনসিডেন্ট, কোমাগাতামারু ইনসিডেন্ট। কোমাগাতামারু ইনসিডেন্ট কি স্যার? আর কোমাগাতামারু ইনসিডেন্ট যদি পড়তেই হয় তো পড়বো, সেটা সময়, কিন্তু কোমাগাতামারু ইনসিডেন্ট আমি গদর পার্টির মধ্যে ঢুকায় কেন রাখছেন এখানে? কোমাগাতামারুর সাথে গদর পার্টির কি হচ্ছে ব্যাপার? তো আমি না তোমাকে এবার এটা একটু বোঝানোর জন্য তোমাকে আমি সেই ম্যাপটা খুলতে বলবো। ওই যে মানে আমার যে ইয়েটা আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে তোমার ম্যাপটা খোলো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে ম্যাপটা খোলো। খুলেছে সবাই ম্যাপটা? খুলেছ? কেউ তো একজন বলো, খুলেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এইবার না আমি তোমাকে আগে একটু ম্যাপটাকে একটু চিনাই, তারপরে তোমাকে আমি বলছি। ম্যাপের ওই ইন্ডিয়ার ওইখানে আসো, ইন্ডিয়া যেখানে আছে, ইন্ডিয়া চায়না, ওখানে দেখো তুমি লাল কালি দিয়ে এক জায়গায় লেখা আছে এইচ, তারপরে একটু দূরে লেখা আছে এরকম এস, দেখতে পাচ্ছ? এইচ, তারপরে আছে এস, তারপরে আছে এইখানটায় ধরো এরকম আছে ওয়াই, দেখতে পাচ্ছ? এই যে এইচ এস আর ওয়াই দেখতে পাচ্ছ, এইচ ফর হচ্ছে হংকং। এইচ ফর কি? আমি মুখেই বলি, এইচ মানে হচ্ছে হংকং, এস ফর সাংহাই, আর ওয়াই ফর হচ্ছে ইয়োকোহামা, এই তিনটা জায়গা। আর এই যে এখানটায় আছে তোমার এই যে পশ্চিমবঙ্গের এই জায়গাটায় ধরো ইন্ডিয়ার যে আমি কি বলবো, এই তো ভারতের এইখানটা। এবার কি হয়েছে যে কোমাগাতামারুতে কি হয়েছিল, কোমাগাতামারু একটা জাহাজের নাম, ভালো করে এবার শোনো, ওইটা রাখো, ওইটা তোমার চোখের সামনে রাখো। এবার আমি তোমার বলছি, কোমাগাতামারু হচ্ছে একটা জাহাজের নাম। এই জাহাজের যে মেন নাবিক ছিল, মানে যে মেন দায়িত্ব নিয়ে এগুলা নিয়ে যাচ্ছিল, তার নাম ছিল গুরদিত সিং। কি নাম ছিল? গুরদিত সিং, ভেরি ইম্পর্টেন্ট, গুরদিত সিং। গুরদিত সিং, এই যে বললাম না সেই সময় সবাই শিফট হচ্ছিল, মাইগ্রেট হচ্ছিল, কোথায় ছিল? ভ্যানকুভারে। তো ভ্যানকুভারে মাইগ্রেট কিসে হবে? জাহাজে করে হবে। তো তখন এরকম হয় যে ধরো এই বছরে মাইগ্রেশন হলো, পরের বছরে দেখা যায় 2027 সালে আবার মাইগ্রেট হবে, তো তোমারও যাওয়ার ইচ্ছা, তো তুমি তখন খোঁজ খবর নিয়ে রাখছো কে নিয়ে যাচ্ছে, কোনো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি নিয়ে যাচ্ছে। ধরে নাও গুরজিৎ সিং একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি ছিল, যার হচ্ছে দায়িত্ব করে এই কোমাগাতামারু নামে যে জাহাজ, সেটা করে ওরা ভারত থেকে কোথায় নিয়ে যাবে? কানাডাতে পৌঁছে দেবে। তো সেই জার্নি স্টার্ট হয়েছিল, জার্নি কোথা থেকে স্টার্ট হয়েছিল? আমার যে এখানে কালিটা দেখছো, লাল কালি দিয়ে দেখো যেটা আছে, লাল কালি দিয়ে যে যাত্রা, সেটা হচ্ছে যাওয়ার যাত্রা। জার্নিটা স্টার্ট হয়েছিল হংকং থেকে। কোথা থেকে স্টার্ট হয়েছিল? অনেক লোক, কতগুলো লোক, অলমোস্ট 372 জন লোক নিয়ে হংকং থেকে যাত্রা স্টার্ট হয়েছিল জাহাজে করে। হংকং থেকে কোথায় গেছিল? ফার্স্টে সাংহাই, সাংহাই থেকে কোথায় গেছিল? ইয়োকোহামা। আমি একটু পজ মারছি, তুমি কি ম্যাপের সাথে আমার স্ক্রিনেরটা বুঝতে পারছো? আমি স্ক্রিনেও করেছি, স্ক্রিন রেকর্ডিং পরে পাবা। দেখো হংকং থেকে যাচ্ছে কোথায়? সাংহাই, সাংহাই থেকে গেছে ইয়োকোহামা, বুঝতে পারছো তো? ইয়োকোহামা। এবার দেখো ভ্যানকুভার, তুমি আমার স্ক্রিনের দিকে যদি দেখো, ভ্যানকুভার কিন্তু লেফট সাইডে আছে। আর তুমি দেখবা যে স্যার আমার তো ম্যাপটা এইদিকে এন্ড হয়ে যাচ্ছে, আর এইদিকে তো এখানে আছে, তাহলে এই দিক থেকে তো এইদিকে যাও না, পৃথিবী তো গোল। সমুদ্র পথে এবার ইয়োকোহামা থেকে এইদিকে কানেক্ট করলো, কানেক্ট করে দেখো এবার এই যে তোমার যে ম্যাপ আছে, ম্যাপের বাঁ দিকে চলে আসো। ম্যাপের বাঁ দিকটায় দেখো ও এবার এই দিক থেকে ভেদ করে এখান থেকে কোথায় চলে এসছে? ভি ফর ভ্যানকুভারে চলে এসছে, ভি ফর ভ্যানকুভারে চলে এসছে। কথা বুঝতে পারলা? কথা বুঝতে পারলা? এটুকু যাত্রা, যাওয়ার কথাটা বুঝতে পারলা? পিউ বুঝতে পারলা? গায়ত্রী বুঝতে পারলা? নেহা আর যে আছো বুঝতে পারলা? হ্যাঁ স্যার পাচ্ছি। ওকে, গুড গুড। তাহলে আমাকে তোমরা বলো যে জার্নিটা কি ছিল? কোমাগাতামারু একটা জাহাজের নাম, সেই জাহাজের যে মেন হোতা ছিল, মানে যে মেন লোকটা নিয়ে যাচ্ছিল, সেই লোকটার নাম কি ছিল? গুরদিত সিং।
গুরজিৎ সিং নাম ছিল, এবং এই গুরজিৎ সিং কতজন লোক নিয়ে আয়োজন করেছে? 372টা লোক নিয়ে হচ্ছে জাহাজে করে যাবে। কোথা থেকে জার্নি স্টার্ট হয়েছিল বলো? কোথায় জার্নি ছিল? হংকং থেকে জার্নি। হংকং থেকে কোথায়? সাংহাই। হংকং থেকে সাংহাই, সাংহাই থেকে ইয়োকোহামা, ইয়োকোহামা থেকে ভ্যানকুভার। কিন্তু যে মোমেন্টে ওই জাহাজে করে, আর জাহাজের জার্নি তো অনেকদিন লাগতো, 1 মাস 2 মাস এরকম টাইম লাগতো, তো জাহাজে করে যখন ভ্যানকুভারে পৌঁছালো, ভ্যানকুভারে গিয়ে দেখছে কি বলো তো, ওই যে হ্যাঁ ওই যে তোমার, এবার তুমি ওই ম্যাপ ছেড়ে দিতে পারো, এবার তুমি আমার স্ক্রিন ভালো করে দেখলেই হয়ে যাবে, আমার স্ক্রিনের দিকে তাকালে হয়ে যাবে। এইবার কি আছে তোমার ওখানে? এই সময় কি করলো? ওই সময় তো ওদের সরকার বলে দিল ভাই আমি আর ঢুকতে দেবো না। যেই ওখানটায় গেছে না, জাহাজ নিয়ে ওই বন্দরের মধ্যে দাঁড়িয়ে আছে, ওদেরকেও ঢুকতে দিচ্ছে না, পুরা গন্ডগোল লেগে গেছে। এবার যারা আসছে ভ্যানকুভারে আছে, তারা তারা কারা ছিল? তারা তো ভ্যানকুভারে অলরেডি যারা আছে তাদের মধ্যেকারই তো কেউ কিছু না কিছু রিলেটিভ হবে, কেউ না কেউ থাকবে। মনে করেন আমি চলে এসেছি আগে ভ্যানকুভারে, এবার আমি বললাম যে ভাই আমার ভাই আমার মাকে নিয়ে যাবে, তারাও ওই ওর মধ্যে আছে, এবার ঢুকতে দিচ্ছে না। তো এবার স্থানীয় লোকরা, স্থানীয় ইন দ্য সেন্স ভ্যানকুভারে যারা এখন ভারতীয়রা আছে, ইন্ডিয়া আছে, তারা এবার ওখানে আন্দোলন, অনেক কিছু সরকারকে অনেক কিছু বললো, রিকোয়েস্ট করলো, আন্দোলন করলো, অনেক কিছু আন্দোলন, অনেক কিছু করার পরেও সরকার রাজি হলো না। শেষমেশ এই যে যারা আসছিল 2 মাস ধরে ওইখানে চললো, খাবার দাবারও তেমন ছিল, ওই শেষ হয়ে গেছে সব কিছু। 2 মাস ধরে ওই সমুদ্রের মধ্যে থেকে আবার এই যে আমার স্ক্রিনে দেখো ব্যাক করেছে, আবার এই নীল কালি দিয়ে ব্যাক করছে, রাস্তা দিয়ে ব্যাক করলো, এই যে এই দিক থেকে ব্যাক করলো, ব্যাক করে এবার উল্টা পথে কোথায় আসবে? তাহলে এবারে আসলো ইয়োকোহামা, ইয়োকোহামা থেকে আবার আসলো সাংহাই, সাংহাই থেকে আসলো হংকং, অ্যান্ড হংকং এর পরে এবার এই কলকাতার বজবজ। এবার দেখো নীলকালিটা এত দূর এসছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার, এইখানটায় আছে কলকাতার বজবজ, ঠিক আছে? কলকাতার বজবজ, যেই কলকাতার বজবজে ঢুকলো, এবার এখানকার নিজের দেশের লোকরা এবার একে ঢুকতে দিবে না। কেন দেবে না? কেন? তখন এটা বলছে এটা বিদ্রোহী, ও আমরা এখানে মারামারি করছিলাম, গণমারি, তোরা শান্তিতে থাকার জন্য ওখানে গেছিলি, বিদ্রোহী বলে ঢুকতে দেবে না। প্লাস ওখানকার না আগেকার একটা রীতি রেওয়াজ ছিল আমাদের ভারতীয়দের, যে তুমি যদি সমুদ্র পার করো না, তাহলে তোমার ধর্মভ্রষ্ট হয়ে গেল, এরকম ব্যাপার ছিল, জানো হয়তো তোমরা সিনেমা টিনেমাতে হয়তো দেখেছো। তো এইবার যখন এই জাহাজটা এখানে ঢোকে, তখন এই জাহাজের যে যাত্রীরা ছিল এদের সাথে পুলিশের তুমুল গন্ডগোল লাগে, এবং ওই গন্ডগোলের মধ্যে মারামারি হওয়ার পরে মৃত্যু হয়, 19 জন যাত্রী মারা যায়, আর 6 জন হচ্ছে পুলিশ কর্মী মারা যায়। এই ঘটনাটাকে বজবজের যুদ্ধ বলা হয়। এই ঘটনাটাকে কিসের যুদ্ধ বলা হয়? বজবজের। যদিও হিস্ট্রিতে বজবজের যুদ্ধ আরেকটা আছে, এটা হচ্ছে বজবজের সেকেন্ড যুদ্ধ, বজবজের যুদ্ধ, ওটা পরে পড়বো। কথা বোঝা গেল? ক্রমাগত আমার স্টোরিটা বুঝতে পারলাম? তাহলে ক্রমাগত আমার স্টোরিটা যে বুঝলা, আমি একটুখানি কিছু কোশ্চেনারিজ করছি, তোমরা আমাকে উত্তর দিবা, যে তাহলে বলো তো ক্রমাগত আমারও যে ইনসিডেন্টটা, এটা কার সাথে রিলেটেড? গদর পার্টির সাথে রিলেটেড। ও সরি, দাঁড়াও, একটু পরে প্রশ্ন করছি, আমি গদর পার্টির সাথে রিলেশনটা বলে দিই, গদর পার্টির সাথে রিলেশনটা বলে দিই। গদর পার্টির সময়টা কেন পড়বো? ওয়েট, ক্রমাগত মার মানে কি? তো ভ্যানকুভারে গেল, আর ভ্যানকুভারে তখন কি ছিল? গদর পার্টি ছিল। এবার গদর পার্টির যে স্থানীয় যারা ওখানটায় ছিল, যে হরদয়াল সিং এরা ছিল, এটা দেখছে যে আমাদের লোকজনকে ঢুকতে দিল না, আর আমরা সহ্য করবো না। এই হরদয়াল সিং বা এরা না সশস্ত্র বিদ্রোহী ছিল। ওই যে অনুশীলন সমিতিতে তোমরা পড়েছিল না, যে ওই যে প্রমথ মিত্র বা পি মিত্র, এ সশস্ত্র চাচ্ছিল না, তার মধ্যে যুগান্তর মারামারি করছিল, এরাও সশস্ত্র। এরা কি বলছিল, যে যদি ইংরেজদের সাথে যে যুদ্ধ করতে হয়, তাহলে বোমা বারুদ এগুলা লাগবে, বোমা বারুদ এগুলো অস্ত্রশস্ত্র লাগবে। যখন এই বজবজের ঘটনা ঘটলো, তখন এদের পুরা একদম রক্ত একদম গরম হয়ে গেলো, বলে না আর হবে না। তখন ওই রাসবিহারী বোস, মনে পড়ছে? রাসবিহারী বোস, যে যার কথা, যার উপরে যার কথায় হচ্ছে খুবই ইন্সপায়ার্ড ছিল কে? হরদয়াল সিং, যার কথা সবাইকে বলে বেড়াতো। এই রাসবিহারী বোসকে তখন নেতৃত্ব দিল, বললো যে আপনি প্লিজ, আমরা এখানে আছি, আমাদের যারা সৈন্য টৈন্য যারা তৈরি করেছি, যে আর্ম ফোর্স তৈরি করেছি। এবার 1913 মানে কোন সময় বলো তো? 1913 মানে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কিনা? 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, ইয়েস, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। তো 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, তখন এই সময় ইংরেজরা কিসে ইনভলভ হয়েছে? প্রথম বিশ্বযুদ্ধে। তার মানে ইংরেজরা একটু উইক হয়ে আছে, দুর্বল হয়ে আছে, বা অন্য কিছুর মধ্যে ইনভলভ হয়ে আছে, তাহলে এটাই মোক্ষম সময়।
বলে না লোহা গরম হয় মার দো হাতোড়া। তো হরদয়াল সিং বললো যে গদর পার্টির মাধ্যমে আমরা যে আর্ম ফোর্স তৈরি করেছি সেটা হচ্ছে কাকে দায়িত্ব দিল, রাসবিহারী বোসকে দায়িত্ব দিল, দিয়ে বলল কাকে দায়িত্ব দিল, রাসবিহারী বোসকে দায়িত্ব দিয়ে বলল আপনি প্লিজ আমাদের এই আর্ম ফোর্স নিয়ে ইংরেজদের ওপরে আক্রমণ করবেন, কি করবেন আপনি এটা করুন, ঠিক আছে। এবং সে সে আক্রমণও করলো, জঙ্গল পথে সে আক্রমণ করলো, কিন্তু কোনো একজন বিশ্বাসঘাতক ছিল, সেই ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য সবাইকে ধরে নেওয়া হয়েছিল। এবং তারপরেই রাসবিহারী বোস ওখান থেকে কোথায় পালিয়ে গেছিল, জাপানে পালিয়ে গেছিল। এবার আবার রাসবিহারী বোসের সাথে দেখা হবে 1940-এ গিয়ে, 39-40-এ গিয়ে, যখন সুভাষচন্দ্র বসু আসবে। আবার কথা বোঝা গেল, কথা বোঝা গেল। তাহলে এখানে আমি যত কিছু কথা বললাম তার মধ্যে আমি যদি তোমাকে প্রশ্ন করি তাহলে বলো, এবার উত্তর দাও, উত্তর দাও, গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তোমরা ইয়েতেও লিখতে পারো, চ্যাট বক্সেও লিখতে পারো। 1913 সালে। ভেরি গুড, গদর পার্টি 1913 হয়েছিল। কে এস্টাবলিশ করেছিল? লালা হরদয়াল লালা হরদয়াল এস্টাবলিশ করেছিলেন। কোথায় এস্টাবলিশ করেছিলেন? আমেরিকার সান ফ্রান্সিসকো। স্যান ফ্রান্সিসকো, ভেরি গুড, ইউএসএ, স্যান ফ্রান্সিসকো, ভেরি গুড, স্যান ফ্রান্সিসকো। যে পত্রিকাটা গদর পার্টি, সেটা সেই পত্রিকাটার নাম কি ছিল? গদর। গদর কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। গদর এক প্রেম কথা, সানি দেওয়ালের। হ্যাঁ, দেখছো সিনেমাটা? যাকে, তো এই হলো ব্যাপার। গদর পার্টির সাথে একটা জাহাজের ঘটনা যুক্ত, সেই জাহাজের ঘটনাটার নাম কি? এই যে কোমাগাতামারু ইনসিডেন্ট। কোমাগাতামারু একটা জাহাজের নাম। আর এই জাহাজটার মানে কে ছিল, মানে মেন লোক কে ছিল যে নিয়ে যাচ্ছিল? গুরদীপ সিং। হ্যাঁ, বাবা গুরদিত সিং। তো ওই জার্নিটা কোথা থেকে কোথায় চালু হয়েছিল, কোথা থেকে শুরু হয়েছিল জার্নি? কতজন লোক নিয়ে জাহাজে যাচ্ছিল সেটা বলো আগে। হংকং থেকে। 372 যুদ্ধ। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো, শেষে গিয়ে ভ্যাংকোতে হ্যাঁ, গেছিল। দেখো ওই কংগ্রেসে কিন্তু 72 জন ছিল, শুধু 72, আর এটা 372। হ্যাঁ, আর এই জার্নিটা চালু হয়েছিল বললো কে যেন একজন, হংকং থেকে, এইচ ফর হংকং, হংকং থেকে কোথায়? সাংহাই, সাংহাই, তারপরটা আমি ভুলে গেছি, বলো দেখি কে? সাংহাইয়ের পরে, সাংহাইয়ের পরে গুড, ইয়োকোহামা, ইয়োকোহামা, সাংহাইয়ের পর ইয়োকোহামা, ইয়োকোহামার পরে চলে আসছে কোথায়? ভ্যানকুভারে। ভ্যানকুভারে তো ওদের ঢুকতে দিল না। তারপরে যখন ফেরত চলে গেল তখন গন্ডগোল, যে গন্ডগোলটা হলো তার জন্য যে যুদ্ধ হলো, সেই যুদ্ধটা কি নামে পরিচিত? বজবজের যুদ্ধ নামে পরিচিত। ক্লিয়ার আছে? যুদ্ধ নামে পরিচিত। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখনো পর্যন্ত আমরা কি কি পড়লাম আজকে? আজকে আমরা পড়া চালু করেছিলাম সুরাট স্প্লিট থেকে। সুরাট স্প্লিট মানে, হ্যাঁ, তুমি মেন পয়েন্ট বলো। এটা সুরাট স্প্লিট পড়লাম, ফার্স্ট টপিক। সেকেন্ড টপিক পড়লাম আমরা মুসলিম লীগ, লীগ। থার্ড টপিক করলাম হচ্ছে দিল্লি দরবার। অ্যান্ড ফোর্থ টপিক আজকে করলাম দ্য গদর পার্টি। ঠিক আছে, গদর পার্টি। ক্লিয়ার আছে? তো আজকে এইটুকুই পড়াবো। হ্যাঁ, আজকে এইটুকুই পড়াই। তোমরা এটাকে একটু গোছাও মানে প্রথম থেকে 1885 থেকে নিয়ে এতদূর। তোমাদের বিষয়গুলো ভালো লাগছে তো? বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ স্যার, একদম খুবই ইন্টারেস্টিং স্যার। ঠিক, তাহলে এটা করতে থাকো। আর ইন্টারেস্ট তোমার আরো যা আছে ঠিকই আছে, ইন্টারেস্ট তো ঠিকই চলছে, দেখি আরো কত কি করা যায়। এরপরে না আমি তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার করাবো। যেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবা অলমোস্ট সব কমন চলে এসছে, শুধু অল্প পড়ে। এখনো তো ওই বই কিনবা, কিন্তু আমি কিন্তু নেক্সট উইক থেকে বই পড়ো, মানে এটা আমি তোমাকে বোঝাচ্ছি, বুঝিয়ে মাথায় স্টোরি সেট করছি, ইনফরমেশনও যাচ্ছে, কিন্তু এক্সাম হলে যেতে গেলে তোমাকে আরো বেশি ইনফরমেশন গ্যাদার করতে হবে, যেন কিছু ছাড়া না পড়ে। সেটা পড়ে তোমাকে রেডি হয়ে প্রিপেয়ার্ড হয়ে তোমাকে যেতে হবে।
তো আসি আমরা, দেখবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়ে যাচ্ছে, তখন আর কনফিডেন্সটাও বেড়ে যাবে ইন্টারেস্টের সাথে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটুকুই থাকলো। হ্যাঁ।